সোল, আইডেন্টিটি, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অনন্ত মেধা, সমস্ত কারকতা তথা যত প্ল্যানেটারি, অন্তত সৌরজগতের মধ্যে যত প্ল্যানেটারি গুণ রয়েছে, যে গুণ তার মূলভূত আধার, অর্থাৎ যাকে সমস্ত সৌরজগতের পিতা, সর্বোপরি রাজা হিসাবে যাকে গ্রহণ করে নেওয়া হয়েছে, সে হয়েছে নক্ষত্র, যাকে আমরা কলোকিয়ালি বলে থাকি গ্রহ। তিনি হচ্ছেন বিভূতিষ্মান সূর্যদেব, যিনি আগামী 17 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং তার মূল ত্রিকোণের দ্বাদশ রাশি থেকে তার মূল ত্রিকোণে পরবর্তী 1 মাসের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল, সর্বোপরি কনজিকিউটিভ গ্রহণ আছে এখানে। 7 তারিখ অর্থাৎ 7 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংগঠিত হবে এবং তার 14.5 দিন বাদে সূর্যগ্রহণ সংগঠিত হবে, যেদিন মহালয়া আছে। তো যদিও সূর্যগ্রহণ যখন সংগঠিত হবে তখন অফিসিয়ালি রবি তার নিজের মূল ত্রিকোণ থেকে 4.5 ডিগ্রি দূরে অবস্থান করবে, অর্থাৎ কেতু থেকে তার তখন দূরত্ব হবে 8.5 ডিগ্রির মতন, এবং সেই সংক্রান্ত একটি ভিডিও বা একটা প্রেজেন্ট প্ল্যানেটারি পজিশন নিয়ে আমি পরে কথা বলবো। আজকে জাস্ট বিষয়টি টাচ করে যাব। তথাপি বলছি যে যেহেতু কনজিকিউটিভ গ্রহণ, এবং গ্রহণ তখনই হয় যখন রবি রাহু বা কেতুর ঘরের সাথে একসাথে কোয়েনসাইড করে, বছরে 2 বার করে, সুতরাং 1 জোড়া করে টোটাল 2 জোড়া গ্রহণ সংগঠিত হয়। তো সেই গ্রহণ এই গোচরের মধ্যেই ঘটবে। তো সেই সংক্রান্ত সামান্য একটু কিছু আলোচনা এখানে থাকবে। আলোচনা শুরুর আগে আপনাদের আমি একটু সময় বলে দেব। রবির মূল ত্রিকোণের জায়গা, রবি গণ্ডান থাকবে, অর্থাৎ 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের অশ্লেষা নক্ষত্রের শেষ চরণ, যেটি নবাংশে মীন রাশির ঘর হয়, এবং তার পরবর্তী যখন রবি আলটিমেটলি নিজের মূল ত্রিকোণে ঢুকবে, সেখানে অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এই 6 ডিগ্রি 40 মিনিট টোটাল সেই গণ্ডান স্টেটে থাকবে। তো সেই সংক্রান্ত অবস্থায় থাকা সত্ত্বেও রবি কিন্তু নিজের মূল ত্রিকোণে প্রবেশ করা মাত্র তার ইন্ডিকেটিভ যে নেচার অফ ফাংশনারিজ আছে সেটা কিন্তু খুব এক্সক্লুসিভলি এখানে প্রদান করা শুরু করে। আমি সেটা বলবো, কিন্তু তার আগে আমি টাইমিংটা আপনাদের একটুখানি বলে নিচ্ছি। সেটা হচ্ছে আগামী 17/8/2023 রাত্রি 1:40 মিনিটে রবি নিজের মূল ত্রিকোণে অর্থাৎ সিংহ রাশিতে গোচর স্টার্ট করবে, এবং এখানে 3টি নক্ষত্র আছে। প্রথম হচ্ছে মঘা, তারপরে হচ্ছে পূর্ব ফাল্গুনী, তারপরে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। 3টি পিতৃকারক নক্ষত্র প্রথম, এবং নক্ষত্রদের যদি আপনি সংযোগকারী নক্ষত্রগুলি এবং তাদের যে প্রধান যে ডেইটি তার সাথে যুক্ত রয়েছেন তাদের যদি দেখেন, তাহলে সেটা মঘার ক্ষেত্রে পিতৃ, পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে ভগ এবং উত্তর ফাল্গুনির ক্ষেত্রে অর্জমা। এই 3টি নক্ষত্রের যে দেবতা যারা যুক্ত আছেন বা পিতরকুল যুক্ত আছেন, তারা সবাই কিন্তু পিতৃদের সংরক্ষণকারী হিসেবে যুক্ত থাকেন। এই রুম যেহেতু ন্যাচারাল ফাদারের ঘর, পিতার ঘর, সৌরজগতের পিতা তথা সূর্যকে আমরা সোল হিসাবে কনসিডার করি, তো আমরা পিতা হিসাবেও কালপুরুষের 5ম ঘরকে এবং 4র্থ ঘরকে, অর্থাৎ সৌরজগতের কালপুরুষের 5ম ঘরের দ্বাদশ ঘর অর্থাৎ কর্কট রাশিকে আমরা মাতা হিসাবে কনসিডার করি। তো জেনারেল এবং ন্যাচারাল পিতৃকারক ঘর, এবং সেই ঘরের নর্মাল আধিপত্য রয়েছে, তাদের যে সিম্বলিজম রয়েছে সেগুলো দ্বারাও বুঝতে পারবেন যে এটি পিতর বা রাজা বা জেনারেল
আমাদের যে গৃহ সংক্রান্ত অর্থাৎ মানুষের যে একটা ন্যাচারাল তার গৃহ বা গৃহ সংক্রান্ত অবস্থার সাথে নিজের একটা মানসিক বা আত্মিক যে যোগাযোগ বা তার যে ধরুন পেডিগ্রি আছে, লিনিয়েজ আছে, ক্ল্যান আছে, তার যে একটা স্বাভাবিক কানেকশন, সেটা কিন্তু এই ঘর রিপ্রেজেন্ট করে। তো আমরা যখন জেনেটিক্যালিও ব্যাপারটাকে দেখা হয়, তো আমরা দেখবেন বলার সময় লিনিয়েজ, ক্ল্যান এই কথাগুলো বলি। এই কথাগুলো বলা রবি তার সাথে যুক্ত থাকে, কারণ ন্যাচারালি আমরা আমাদের পূর্বপুরুষের যে সোশ্যাল কালচারাল আসপেক্ট, তাদের মেধা বুদ্ধি সব কিছু, তার সাথে নেচার নার্চারের যে কার্যকারক যোগ, এগুলোর সংমিশ্রণে আমাদের একটা সামগ্রিক মেধা, বৃত্তি, বুদ্ধি, মানসিকতা, দেহ গঠন, এগুলোর মধ্যে একটা সিমিলারিটি থেকে যায়। তো সেগুলো কিন্তু এই পঞ্চম ঘর রিপ্রেজেন্ট করে, আমাদের ডান চোখকে রিপ্রেজেন্ট করে এবং হার্টকে রিপ্রেজেন্ট করে। তো হার্টে আমরা জানি যে পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ মানে 15th অধ্যায়ের 15th শ্লোকে সেখানে বলা আছে সোল আমাদের হৃৎপিণ্ডে অবস্থান করে, হৃদে ভগবান বলেছেন। তো সেক্ষেত্রেও সূর্যকে রিপ্রেজেন্ট করে মূলত হার্ট, যে আমাদের ফোর্থ পজিশন বা ফোর্থ এবং ফিফথের জাংচার যেটা, সেটাও কিন্তু দেখবেন একদম মঘা নক্ষত্রের শুরুর দিক, প্রথম দুটো তিনটে চরণই পড়ে এবং নবাংশেও সেটি রবির এক্সল্টেড স্টেটকে নির্দেশ করে, তার যে গন্ডাউন স্টেটটা। সুতরাং এক্ষেত্রে গন্ডাউন স্টেটের কিন্তু কিছু পজিটিভ জায়গাও কিন্তু বর্তাচ্ছে। তো আমি টাইমিংটা একটুখানি বলে দিই আপনাদের। সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে 30/8/2025 সকালবেলা 9:48 পর্যন্ত। তারপরে ভরণী নক্ষত্রে অবস্থান করবে, সেটি হচ্ছে 13/9/2025 13/9/2025 বিকেলবেলা 3:34 পর্যন্ত। আলটিমেটলি লিভ করবে এই ঘর থেকে, সেটা হচ্ছে 17/9/2025 রাত্রিবেলা 1:37। তো বুঝতে পারছেন পুরো 30 দিন মানে 29 দিন, প্রায় 23 ঘন্টা পর্যন্ত রবি নিজের মূল ত্রিকোণে তার গোচর করবে, সংগঠিত করবে। গন্ডাম থাকবে প্রথম 3°20' পর্যন্ত, সেটা হচ্ছে 20/8/2025 দুপুরবেলা 12:51 পর্যন্ত। তারপরে 3°20' ক্রস করবে, অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণে যাবে এবং নবাংশে এসে বৃষ রাশিতে প্রবেশ করবে। এবার আমরা ন্যাচারাল আলোচনা করব, তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আলোচনা করব। দেখুন, সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি এবং অ্যাস্ট্রোলজির পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে চর্চা হয় এবং যাদের একটা পেডিগ্রি আছে, তার নিজস্ব ক্ষেত্রীয় বা অন্যান্য যে সমস্ত বিধিবদ্ধ প্রথা আছে, সেখানে বহু জায়গায় রবির ঘরকে অর্থাৎ 5 নম্বর ঘরকে 1 নম্বর ন্যাচারাল ঘর কনসিডার করেও কিন্তু আলোচনা অনেক সময় করা হয়, বা রবি কালপুরুষের যেখানে অবস্থান করে সেই ঘরকেও 1 নম্বর ধরে করা হয়। প্রত্যেক মাসে রবি যে ঘরগুলোতে অবস্থান করে, অর্থাৎ ইংরাজি মাস অনুসারে নয়, আমাদের বাংলা মাস যেভাবে বলা হয়েছে, আমি মাসখানেক আগে মাসের নামকরণে নক্ষত্র বা চন্দ্র সেখানে কিভাবে অবস্থান করে, যে পূর্ণিমা যায় সেই অনুসারে আপনাদের আমি বলেছিলাম, তো অনেকে ন্যাচারালিও জানেন। তো আমাদের যে মাস হয় সেই মাসের প্রথম মাস যেটা আমাদের বিক্রম সম্বত অনুসারে সেটি চৈত্র মাস এবং শেষ মাস হচ্ছে ফাল্গুন মাস, কিন্তু ন্যাচারালি আমরা বৈশাখ থেকে ধরি। তো রবি যখন তুঙ্গ থাকে, অর্থাৎ বৈশাখ মাসে সে মেষে, জ্যৈষ্ঠ মাসে সে বৃষতে, এইভাবে চৈত্র মাসে সে মীন রাশিতে অবস্থান করে, কালপুরুষের দ্বাদশ মাস। তো রবি যে ঘরে অবস্থান করে, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যদি চলে যান দেখবেন যে সেখানে রবি যে ঘরে অবস্থান করছে সেই ঘরকে আপনার রাশি হিসাবে কনসিডার করছে, অর্থাৎ যে প্রায় 29.5 দিনের কিছু বেশি সময় রবি একটা ঘরে যে অবস্থান করবে সেটি তার
রাশি হিসাবে কনসিডার হয়, সেখানে ইংরাজি মাস বা বাংলা মাস যেহেতু একে অপরের মধ্যেখান থেকে শুরু হয় প্রায়, সুতরাং দেখবেন যে ওখানে ইংরেজি মাসগুলোর মাঝামাঝি থেকে দেওয়া আছে। যেরকম ধরুন এপ্রিল মাসের 14 থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত যে জাতক জাতিকার জন্ম হচ্ছে তিনি অ্যারিস, তারপরে টরাস, এরকম করে দেওয়া আছে। বাংলা মাস ধরে আর কি হিসেবটা আছে, কিন্তু নামটা দেওয়া আছে ইংরেজি মাসে। তো সেটাও পদ্ধতি আছে, বিভিন্ন রকম তাদের ক্যালকুলেশনের ডিফারেন্সেস আছে। তো আমরা মূলত যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবি, মানে টোটাল কালপুরুষের যে টোটাল পাওয়ার, অর্থাৎ সৌরজগৎ, সূর্য থেকে সৌর এসছে তো অ্যাডজেক্টিভ ফর্ম সেটা। তো টোটাল কার্যপ্রণালীর তার যে অ্যাসিমিলেশন বা অ্যামালগামেশন যেটা আছে সেটা রবির মধ্যে আছে। রবি তার গুণকে ডিস্ট্রিবিউট করেছে নির্দিষ্ট নির্দেশ অনুসারে, এবং সেই ডিস্ট্রিবিউশন অনুসারে কেউ কেউ গড, কেউ কেউ ডেমিগড হিসাবে তার কার্যপ্রণালী সম্পাদন করেছেন। বৃহস্পতি রবির থেকে সৃষ্টি হলেও বৃহস্পতির কিন্তু এখানে ক্ষেত্রগত ক্ষমতা, অর্থাৎ সেকে গুরুর মর্যাদা দেওয়া হয়েছে, সে কিন্তু রবিরও গুরু। সেক্ষেত্রে রবিকেও সে ডিকটেট করতে পারে এবং তার ডিকটেশন রবি শুনতে বাধ্য থাকেন, কারণ তিনি গুরু। এখানেই একটা মৌলিক পার্থক্য আছে। তো যাই হোক, রবি নর্মালি তাকে আমরা রাজা হিসাবে কনসিডার করি। তো তিনি সবসময় ইন্ডিকেটিভ স্তরে কাজ করেন, অর্থাৎ তিনি নির্দেশমূলক কাজ করেন। তার নির্দেশে অন্যান্য প্ল্যানেট, নক্ষত্র তার কার্যপ্রণালীকে এক্সিকিউট করে, এটা হচ্ছে প্রধান। কিন্তু যেহেতু ইন্ডিকেশন তাকে করতে হয়, সেই জন্য তাকে সজাগ এবং সতর্ক, অ্যালার্ট থাকার কাজটি করতে হয়। এবং নিজের মূল ত্রিকোণে প্রবেশ করার পরে অন্যান্য প্ল্যানেটের মধ্যে যেরকম একটি ন্যাচারাল, ধরুন একটু স্লো ফল দেওয়ার প্রবণতা তৈরি করে। যেরকম আমরা যখন নিজের বাড়িতে থাকি তখন কি হয়, আমাদের খাদ্য, বস্ত্র বা আচরণের মধ্যে একটা রিল্যাক্সড নেচার থাকে। সেখানে যদি কখনো 10 মিনিট আমাদের দেরিও হয়, সেখানে খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে কারোর কাছে খুব একটা জবাবদিহি করবার প্রয়োজন আমাদের কিন্তু সেভাবে ঘটে না, যেটা কিন্তু আমাদের কাজের জায়গায় বা কোনো প্রফেশনাল জায়গায় সেই ব্যাপারটি কিন্তু কখনোই কার্যকরী হয় না। কিন্তু রবির ক্ষেত্রে ব্যাপারটি উল্টো। রবি যখন নিজের মূল ত্রিকোণে প্রবেশ করেন, অর্থাৎ নিজের ক্যাপিটালে প্রবেশ করেন, রাজা তার নিজের ক্যাপিটালে আসছেন, এসে কি করবেন, তিনি তো রিল্যাক্স থাকবেন না, তাকে তার রাজকার্য পরিচালনা করতে হবে। সেটি একটি ঘরে যখন ঘরের যিনি প্রধান তিনি যখন আসেন, তিনি ঘরে আসার পরে এরকম নয় যে তিনি শুধু বিশ্রামই নেন। ঘরে আসার পরে তিনি উপার্জন করলেন, তিনি এবার সেটিকে যে প্রয়োগ করবেন, সেই প্রয়োগের কার্যশালা কিন্তু তার ঘর। হ্যাঁ, সেখান থেকে তিনি শান্তি মতন নির্দিষ্টভাবে কাজ করেন। এবার সেক্ষেত্রে তার ইন্ডিপেন্ডেন্স এটাই থাকে যে তিনি যে কাজ করেন সেই কাজের ক্ষেত্রে বাইরের কম লোকের ইনভলভমেন্ট সেখানে থাকে। কিন্তু যখন আমি রবিকে বলছি, রবি মানে কি, যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান, কোনো অংশের প্রধান, অথরিটেটিভ পোস্টে আছেন, যার নির্দেশ এক্সিকিউশন হয়, ডেলিগেশন হয়, নিচের দিকে আসছে, তার নির্দেশের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আছে, এরকম যখন জায়গায় থাকে তখন কিন্তু তার ন্যাচারাল যে কার্যপ্রণালী সেটা কিন্তু তার শুধু ব্যক্তিগত থাকে না, সেখানে সামগ্রিক বিষয়টি অন্তর্ভুক্ত থাকে। তো রবি যখন নিজের ঘরে আসে, রবি অন্য প্ল্যানেট যেরকম নিজের ঘরে থেকে, যেটা একটু আগে বলছিলাম, কিছুটা রিল্যাক্সড ফল দেয়, একটু স্লো ফল দেয়, একটু ডেফার্ড ফল দেয়, কিন্তু রবি ঠিক উল্টো কাজ করে। রবি নিজের ঘরে প্রবেশ করা মাত্র তার যত পেন্ডিং ফল তার যত থাকে, বা পুরো রাস্তা গমন করে, পুরো যে 360 ডিগ্রি সে গমন করে আসলো, গমন করে সে তার যার এই 1 বছরে সে যার এক্সপিরিয়েন্স গেইন করলেন, সেটা কিন্তু এবার সে এসে এক্সিকিউট করবেন তার জায়গায়। এটাই রবির সাথে। এক্সিকিউট কিভাবে করবেন,
সেই মুহূর্তে যেখানে প্ল্যানেটগুলি দাঁড়িয়ে আছে সেই প্ল্যানেটগুলিকে সে নির্দেশ দেওয়ার মাধ্যমে সেই মুহূর্তের কার্যপ্রণালী সম্পাদন হবে। এই মুহূর্তে রবি যখন প্রবেশ করবে 17 তারিখ, তো সেই সময় অন্যান্য প্ল্যানেটগুলি কোথায় থাকবে? বৃহস্পতি থাকবে তার একাদশে মিথুন রাশিতে, শনি থাকবে তার অষ্টমে বক্রী অবস্থায়, বুধ থাকবে প্রাথমিক ক্ষেত্রে তার দ্বাদশে, এবং 13 দিন পরে বুধ তার 7-এ প্রবেশ করবে এবং অতিচার গতিতে বুধ কিন্তু সেপ্টেম্বর মাসের 15 তারিখ সে ক্রস করে বেরিয়ে যাবে তার রুম, অর্থাৎ বুধ অতিচার গতিতে থাকবে। শুক্র থাকবে প্রথমে কর্কটের ঘরে, তারপরে সে 14ই সেপ্টেম্বর সে লিওতে প্রবেশ করবে, এবং রাহু কেতু যথাক্রমে তার 7-এ অবস্থান করছে কেতু, এবং রাহু সমসপ্তমে থাকবে। এবং যখন এখানে সে প্রবেশ করবে রবি, তখন চন্দ্র প্রবাবলি বৃষ রাশিতে অবস্থান করবে। তো এই হচ্ছে প্ল্যানেটের স্টেট। মঙ্গল তার 2য় অবস্থান করবে। তো এই পজিশনের ওপরে দাঁড়িয়ে রবি যে তার এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সকে সে এবার কার্যে পরিণত করবে, এক্সিকিউট করবার চেষ্টা করবে। সেই জন্য দেখবেন যে রবি কেন্দ্রিক যে ব্যক্তিত্ব আছে, যাদের মধ্যে সানের ব্যক্তিত্ব আছে, তাদের মধ্যে তাদের কোনো পার্সোনাল জীবন বলে কিছু হয় না। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন, পার্সোনালিটি আছেন, তারা অনেক উচ্চ পদে আসীন রয়েছেন, বা ধরুন কোনো গভর্নিং মানে কোনো অথরিটেটিভ পোস্টে তিনি রয়েছেন, এরকম কোনো জায়গায় কোনো ডিসিশন মেকিং বডিতে রয়েছেন, সেটি ছোট থেকে অনেক বড় হতে পারে। তার ক্ষেত্রে দেখবেন তত পরিমাণে তার কাজের প্রেশার থাকে, এবং নিজের কাজের থেকে তাকে সারা দুনিয়ার রেসপন্সিবিলিটি তাকে নিতে হয়, দায় নিতে হয়। রবি হচ্ছে দায়। যেরকম দেখবেন যে কেউ যখন রিওয়ার্ড পায় বা রেট্রিবিউশন পান, সেক্ষেত্রে তার পিতার নাম লেখা থাকে, ন্যাচারালি এটি লেখা থাকে যে অমুক ব্যক্তিত্ব, সন অফ অমুক ব্যক্তিত্ব, লেখা থাকে ন্যাচারালি। তো পিতাকে মানে কি, তিনি যদি অ্যাওয়ার্ড পান সেক্ষেত্রেও তার নাম লেখা থাকবে, সেখানে তার গর্ব হবে। বা তিনি যদি অপরাধী হন সেখানেও তার নাম লেখা থাকবে, সেখানে তার ডেফামেশন হবে। তো দুটো ক্ষেত্রেই তাকে দায় নিতে হয়, অর্থাৎ মানে পেরেন্টসের দায়টা সব থেকে বেশি থাকে। এই দায় হচ্ছে রাজার সব থেকে বেশি, জবাবদিহি তাকে করতে হয় সব সময়, কারণ তিনি সেই চেয়ারটিতে বসে রয়েছেন। সেই কারণে তাকে শশব্যস্ত, অ্যালার্ট একজন সাধারণ মানুষের থেকে তার চিন্তা ভাবনা, তার কার্যপ্রণালীর মধ্যে একটা ন্যাচারাল ডিফারেন্স থাকে, যেটা একজন সাধারণ আমাদের মতন মানুষের পক্ষে সেটা কখনো বোঝা বা সেটা করা সম্ভব নয়। তো তার ফলে কি হয়, রবি যখন এখানে প্রবেশ করে তখন অথরিটেটিভ পাওয়ার, ইন্ডিকেটিভ ওয়ার্ক, একটা রয়্যাল অ্যাটিটিউড আসে। নিজের ঘরে প্রবেশ করে, ক্যাপিটাল সে কারণেই বলে রাজার রাজধানী, রাজার অবস্থান করার জায়গা। তো সেই হিসাবে তার মেন আবাস, সুতরাং মেন আবাসে তার পাওয়ার, এমনিতেই তার সবটাই তার জায়গা, তার দেশের বা তার কোনো একজন ব্যক্তি তার বাড়িতে, তো বাড়ির যে কোনো কোণাতেই তিনি যাক না কেন সেখানেই তার পাওয়ার রয়েছে। কিন্তু যেখানে তিনি প্রধান সময় বাড়ির কাটান, তো সেটা যেরকম তার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, তার গুরুত্বপূর্ণ জিনিসপত্র তার কাছে পিঠেই রয়েছে, সেরকম একজন প্রধান একটি শহরের হতে পারে, একটি প্রভিন্সের হতে পারে, একটি দেশের হতে পারে, বা একাধিক দেশের হতে পারেন যিনি প্রধান। তো তার যেখানে রাজধানী সেখানে তার পাওয়ারটা কনসেন্ট্রেট থাকবে, তার ফলে ন্যাচারালি তার সেখানে অতিরিক্ত ম্যাগনিফিকেশন অফ পাওয়ার হয়। এছাড়া যেটা ঘটে সেটা হচ্ছে রবি অসম্ভব রকম নলেজের পরাকাষ্ঠা যাকে বলা যায় একেবারে, কারণ তার মধ্যে সমস্ত প্ল্যানেটের গুণ রয়েছে, তিনি পিতা সেই হিসাবে, তো তার থেকেই গুণগুলো অন্যান্য প্ল্যানেটের মধ্যে ছড়িয়েছে। তো সমস্ত গুণ তার মধ্যে রয়েছে। সেই জন্য দেখবেন যে ভগবান প্রথম তার যে
গুণ বা তার যে বক্তব্য, আমাদের ভগবান যখন তার শ্রীমুখ থেকে বক্তব্য দিয়েছেন, তিনি প্রথম কি বলেছেন? আমি পূর্বে, পূর্বে মানে বর্তমানে, তিনি দ্বাপরে বলছেন, পূর্বে বিভূতিসমানকে বলেছি, বিভূতিসমান তার পুত্র মনুকে বলেছেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছেন। পরে সেই জ্ঞানের যে ট্রেডিশনটা সেটা লস হয়ে গেছে। আমি পুনরায় বলছি, পুনরায় মানে আগে একবার সংগঠিত হয়েছে। তো বিভূতিসমান হচ্ছে সূর্য, তো তাকে তিনি প্রথম বলেছেন। আপনারা যারা বিভিন্ন মাঙ্গলিক কাজকর্ম করেন, বিভিন্ন সময় পুজো আর্চা করেন, তো আমার যেহেতু সেটা কুল পেশা, আমি করি অল্প বিস্তর, তো সেই হিসাবে দেখবেন যে সেখানে সূর্যদেবকে, সূর্যনারায়ণকে সাক্ষী রাখতে হয় এবং কাজ সম্পাদনের শেষে তাকে সাক্ষী রেখে সেটা বলা হয় যে কাজ আমি করলাম, আপনি সাক্ষী থাকলেন। তো কেন রাখা হয়? তাকে পিতার সমপরিমাণ মূল্য দেওয়া হয়। তো সেই হিসাবে আমাদের ফিফথ হাউসের ফিফথ হাউস, নাইন্থ হাউস বা 9th হাউসের 9th হাউস ফিফথ হাউস, অর্থাৎ ট্রেডিশনালি পিতার পিতা, অর্থাৎ এখান থেকে লিনিয়েজকে দর্শায়। জেনারেল কালপুরুষের 9th হাউস স্যাজিটেরাস, তার 9th হাউস হচ্ছে লিও, অর্থাৎ এই লিওর ঘর লিনিয়েজকে দর্শাচ্ছে, তার পেডিগ্রিকে দর্শাচ্ছে, সে কীরকম নিয়ে আসছে। সে কারণে দেখবেন আমি অনেক সময় এখানে বলি যে বিভিন্ন মানুষের রাস্তাঘাটে চলার সময় তার সামান্য একটা বক্তব্য শুনে আপনি বুঝতে পারবেন, একটা কথা, যে বুদ্ধিমান মানুষ হবে, থাকে না মানুষের আলপটকা কথা বলা, এমন একটা বক্তব্য বলে দিল যার কোনো আগা মাথা নেই, কাউকে একটা অপমানজনক কথা বলে দিল, কাউকে নিয়ে একটা মকারি করলো, এরকম ধরনের, আপনি তার থেকে তার ট্রেডিশন বুঝতে পারবেন সম্পূর্ণ। এটা আমি বলছি না, এটা শাস্ত্রে বলা আছে, আমি ডিকোড করলাম শুধুমাত্র সহজ ভাষায়, খুব সাধারণভাবে দেখা হয় সেটা। সেই জন্য দেখবেন যারা যোগী মনি ঋষি আছেন তারা কোনো বিষয়ের ওপরে অনেকক্ষণ কথা বলেন, বিষয়ের বাইরে কিন্তু তারা একদম চুপ থাকেন। কখনো মানে টপিক দিলে সেই টপিকে কথা বলে যাবেন, ঘন্টার পর ঘন্টা বলতে পারবেন, টপিকের বাইরে তারা কখনো কোনো কথা বলবেন না। এটা তাদের বেসিক পেডিগ্রি থেকে এসেছে। আলপটকা মন্তব্য করা, একটা কথা বলে দেওয়া, মকারি করে দেওয়া, ডাইলিউট করে দেওয়া কোনো একটা বিষয়কে, এগুলো আধার বা সে যেখান থেকে ট্রেডিশনকে ক্যারি করে নিয়ে এসছে সেখানের মূলভূত দুর্বলতা প্রদর্শন করে। এবং যাদের চোখে আমি দেখেছি জেনারেলি রবি কোনো কারণে উইক আছে, তার কমপ্লিমেন্টারি স্যাটার্ন উইক আছে, বা কোনোভাবে গ্রস্থ বা দৃষ্ট রাহুকেতু দ্বারা বা ব্যাড মঙ্গলের প্রভাব আছে, তাদের মধ্যে এই ধরনের কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, ব্যক্তিগত স্তরে আক্রমণ করা, মানুষের দুর্বলতাকে নিয়ে কথা বলা, এই ধরনের প্রবণতা তাদের মধ্যে দৃষ্ট হয় আর কি। রবি হচ্ছে সুপ্রিম অথরিটি, সে নলেজ, সে জাজ একাধারে, তাকে সবসময় ধর্মপথ তৈরি করে যেতে হয়। ধৃতরাষ্ট্রের অবস্থা দেখুন, তিনি রাজা ছিলেন, নৃপতি ছিলেন, কিন্তু তিনি ডিসিশন নিতে পারেননি, তিনি পুত্র স্নেহ এত বেশি ছিল, তিনি রাজধর্ম পালন করতে পারেননি, সেই জন্য অত মানুষের সংহার হয়েছিল। তিনি যদি তার ধর্ম পালন করতেন তবে সেটা হতো না। সুতরাং যে যত বড় পদে বসে রয়েছে তাকে তত বেশি, তাকে অনেক অ্যালার্ট মানে এবং তাকে খুব সংযমী, এবং তার হাতে যেহেতু এক্সট্রিম পাওয়ার আছে, সুতরাং সে যখন কোনো কিছুকে অ্যাপ্লিকেশন করবেন সেটি মারাত্মক চিন্তাভাবনা করে করার ক্ষেত্রে আমাদের প্রদর্শন করছেন মন্দির ঋষিরা বলে গেছেন। আমি সেটাই আপনাদের বলছি যে কত নিয়মনিষ্ঠা এবং কত সতর্কতার সাথে সেই পাওয়ারকে ইউটিলাইজ করতে হয়, কারণ বহু মানুষের সেখানে স্বার্থ জড়িত আছে, এবং হয়তো 10 জন মানুষের উপকার হলো, দেখা গেল 15 জন মানুষের সেক্ষেত্রে ক্ষতি হলো, তাহলে কিন্তু রেজাল্ট্যান্ট এফেক্টটা খারাপই হবে। সুতরাং বড় পদে বসলে তাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হয়, এবং এখানে যখন কেতু অবস্থান করছে, রবি ন্যাচারালি যখন প্রবেশ করবে তার সাথে কিন্তু গ্রহণযোগ দৃষ্ট হয়ে যাবে। রবি সব থেকে বেশি যে মানে বহু মানুষ বলেন যে শনি রবি একসাথে আছেন, থাকতেই পারে,
প্রত্যেক 12টি ছকের মধ্যে একটি ছকে তো অন অ্যান অ্যাভারেজ শনি রবি একসাথে থাকবে যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, কিন্তু রাহু কেতুর সাথেও তো থাকবে। প্রত্যেক মানে 10টি ছকের মধ্যে দেখা যাবে যে অন্তত 1.8খানা ছকের মধ্যে এরকম প্রবণতা কিন্তু রয়েছে, যেখানে রবি রাহু বা রবি কেতু একসাথে রয়েছে। রাহু থাক বা কেতু থাক, আলটিমেটলি সেখানে তো গ্রস্থ রয়েছে সে। তো তার এই সমস্ত যে গুণ আছে না, এই গুণগুলোর মধ্যে ডিজলিউশন হয়, অর্থাৎ এই গুণকে অবনমন ঘটে, অর্থাৎ তার অথরিটি পাওয়ার, সেটা না, পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতা মানে অস্ত্র, কথার অর্থ কি, অস্ত্র মানে যা নিক্ষেপযোগ্য, যা ক্ষেপণযোগ্য। অস্ত্র তো কেউ কখনো জমিয়ে রাখবে না, হয় সে তার ডিফেন্সের জন্য রেখে দিতে পারে, কিন্তু যতই রেখে দিক তার মূলভূত উদ্দেশ্য কিন্তু প্রয়োগ, সেটাই। এবং প্রয়োগ আছে বলেই তিনি ডিফেন্স আকারে ব্যবহার করতে পারছেন, কারণ সেটা যে কোনো সময় প্রযুক্ত হতে পারেন কারোর উপরে, সেই ভয়ে কিন্তু সে ডেটারেন্সটা ন্যাচারাল সেখান থেকে পাচ্ছে। এটা হচ্ছে বেসিক জায়গা। ঠিক সেরকমই তার যখন রাহু কেতু দ্বারা গ্রস্ত হয়, রবি যখন এখানে পাস করবে, রবির যে গুণগুলো মূলত এখানে ডিজলিউট হবে, সেগুলোর মধ্যে কিন্তু তার যে ক্ষমতা সেটা কিন্তু থাকবে। এবং মনে রাখবেন, রবির একটি মেজর কারক হচ্ছে প্রকাশ করা। রবি যে ঘরে প্রবেশ করে সে ঘরের ঔজ্জ্বল্য ন্যাচারালি বাড়িয়ে দেয়। সে ঘরের যদি কিছু নেগেটিভ গুণও থাকে, সেই নেগেটিভ গুণকে সে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। বা রবির ঘরে সেই জন্য দেখবেন কোনো প্ল্যানেট যখন পাস করে, না তো সে তুঙ্গ হয়, না সে নীচ হয়, সে আমরা যেরকম ন্যাচারালি কিছু ডিভিশন করেছি, এর শত্রু এর মিত্র, অ্যাকচুয়ালি কেউ কারো শত্রু মিত্র নয়, প্রত্যেকের কারকতা আছে, সেই কারকতা অনুসারে সে তার কার্যাবলী ফাংশনারিজ সে এক্সিকিউশন হয়। কিন্তু রবির ঘরে দেখবেন তার কারকতার বিরুদ্ধের কারকতাও আছে, তো সেও যখন প্রবেশ করে সে কিন্তু কখনো তুঙ্গও হয় না, নিচও হয় না, অর্থাৎ পিতার ঘরে প্রত্যেকের সমদৃষ্টি সম্পন্ন হিসাবেই সে অবস্থান করে। তো এটিও কিন্তু রবির একটি ন্যাচারাল গুণ। এবার আপনি হয়তো বলতে পারেন সেটা তো স্যাজিটেরাসেও হয়, সেটা তো মিথুনের ঘরেও হয়, সেটা তো শনির মূল ত্রিকোণেও হয়, কিন্তু প্রত্যেকটি ঘরের মূল ত্রিকোণেই তো তার নিজস্ব গুণ তো থাকবেই, সেই জন্য তার মূল এবং ত্রিকোণ দুটোই বলা আছে সেই ঘরকে। কিন্তু সেই ঘরে অন্যান্য প্ল্যানেটের কিছু গুণাবলী আছে, সেই গুণাবলীর কিন্তু প্রকাশ হবেই। কিন্তু রবির ঘরে কোনো প্ল্যানেটের, যে প্ল্যানেটই থাক না কেন, সে যদি বিরুদ্ধ প্ল্যানেটও হয়, তার কিন্তু গুণ, সে যদি কমজোরও হয়, সেক্ষেত্রে সেই কমজোর কিন্তু কিছুটা অংশ তার পিতার ঘরে থাকার জন্য সে ন্যাচারাল তার গুণ পায়, সে রেজিস্ট্যান্স পায় সেখান থেকে, যার ফলে সে কিছুটা শক্তি বা প্রাবল্য অর্জন করে। এবার এক্ষেত্রে যেটা হবে, তার যে অথরিটি বা তার যেটা রয়েছে, রবির যে ন্যাচারাল অথরিটি, তার যে জাস্টিস, তার যে পাওয়ার, তার যে নলেজ, মেন জিনিস হচ্ছে নলেজ। নলেজ থাকলে বাকি জিনিসগুলো সে অ্যাপ্লাই করবে। সেই রবি যেখানে কেতুর সাথে থাকবে বা এখানে প্রবেশ করা মাত্রই তার এই গুণগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং সেগুলো ইগোতে কনভার্ট হতে থাকবে। এটা মানে অথরিটি আছে, সুতরাং আমার কাছে ইগো, হটি, প্রাউডি, জেলাস, তার সাথে ধরুন কনস্পিরেসি করা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হবে। বা ধরুন তার ক্ষমতার বাইরে গিয়ে অনেক কিছু বলা, মানে ধরুন যে আমি যদি বিদ্যে দিয়ে বলি যে একজন মানুষ ধরুন একজন গ্র্যাজুয়েট, কিন্তু সে এমন স্তরে কথা বলছেন তার স্তরকে অতিক্রম করে, সে যদি ন্যাচারালি নলেজ সংগ্রহ করে থাকেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। কিন্তু সেটা যদি না করে থাকেন, সে কিছু বক্তব্য বা কিছু তথ্যকে নিয়ে সেটিকে কোনো রকমের জোড়াতালি দিয়ে সে একটা কথা বলছে, তখন কিন্তু কোনো নলেজেবল লোক সেটা বুঝতে পারবেন এবং তার কিন্তু সেখানে ডেফামেশন ঘটবে, সেটাও কিন্তু বলার বাহুল্য আর কি এক্ষেত্রে। তো এইখানে সেই জিনিসগুলো ঘটবে এবং বহু ক্ষেত্রে কিন্তু আপনারা
দেখতে পাবেন এখানে যেহেতু কেতু রয়েছে এবং রবি থেকে অষ্টমে শনি রয়েছে, শনির মুভমেন্ট এখন 7th হাউসের দিকে আছে, এটুকুই যা পজিটিভ আছে। 7th হাউসের দিকে থাকাটা বড় নয়, শনি 10 ডিগ্রি ক্রস করেনি, 3টে নবাংশের মধ্যে আছে। এবং 17 তারিখ যেদিন শনি তার রবি তার ঘর পরিবর্তন করবে 16 এবং 17 জাংচারে, সেই দিনই 18 তারিখ শনি নবাংশে লিওর ঘরে প্রবেশ করবে, অর্থাৎ 6 ডিগ্রি 40 মিনিটে নামবে। তো তার ফলে স্যাটার্নের কাছ থেকে স্লাইটলি পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে। না হলে কিন্তু কেতু এখানে বেশ ভালো রকম ড্যামেজ করতো, কারণ মঙ্গলও কাছাকাছি আছে, মঙ্গল খুব দূরে নয়, মানে এক ঘর 30 ডিগ্রি খুব দূরে অবস্থান করা বোঝায় না তার গতির সাপেক্ষে পার ডে। এক্ষেত্রে যেটা হবে, সে রাজা বা একজন ঘরে একজন প্রধান, সে তার নিজের প্রচুর স্যাক্রিফাইসের মাধ্যমে সে তার কাজকে এক্সিকিউশন করতে হবে। তার যদি ইন্টেনশন পজিটিভ থাকে, আর যদি তার মধ্যে সেই স্পিরিচুয়াল নলেজ না থাকে, সে যদি পুরোটাই হটি প্রাউডি বা এই জাতীয় জিনিস দ্বারা, অর্থাৎ সে সম্পূর্ণ ইলিউশন দ্বারা আচ্ছাদিত থাকে, যেহেতু রবির দ্বাদশেও শুক্র অবস্থান করবে, পুরো ইলিউশনারি একটা স্টেটে যদি অবস্থান করে, তাহলে কিন্তু এক্ষেত্রে খুব ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। বিশেষত যারা বেশ অথরিটেটিভ পোস্টে রয়েছে, যাদের সিদ্ধান্তের উপরে বহু মানুষের জীবনের অনেক কিছু ডিপেন্ড করে থাকে, সেই রকম কোনো মানুষের মধ্যে থেকে কিন্তু সমস্যা তৈরি হওয়ার প্রবণতা থাকছে এক্ষেত্রে। তার ফলে কি হবে, সেই জায়গাটাকে প্রতিষ্ঠা করতে, সেই জায়গাটাকে কনসেন্ট্রেট করতে বা সেটিকে পরিচালিত করতে তাকে বেশ কিছু মেটেরিয়াল বস্তুর স্যাক্রিফাইস মানে ত্যাগ তাকে করতে হবে। এবং যত রবি কেতুর দিকে আস্তে আস্তে গমন হতে থাকবে, মোটামুটি ধরুন সেপ্টেম্বর মাসের 1-2 তারিখের পর থেকে যখন রবি মোটামুটি 15 ডিগ্রি ক্রস করে যাবে, বা ধরুন আরও স্পেসিফিক্যালি নবাংশেও যখন সে চলে আসবে, মোটামুটি সিংহ রাশিতে চলে আসবে, তো সেই সময় থেকে কিন্তু বিষয়টি আরও টেকনিক্যালি দুর্বল হতে থাকবে। তো সেটিও একটুখানি মাথায় রাখবার বিষয় রয়েছে আর কি আমাদের প্রত্যেকে। রবি আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে, সোলের ওপরে মন বুদ্ধি অহংকারের পরত থাকে, তো সেইটা যাতে আমাদের ওপরে বেশি পরিমাণে আর কি ইনডিউসড না হয়ে যায়, সেই জায়গাটায় খেয়াল রাখা। কারণ দেখুন, বৃহস্পতি মিথুনে রয়েছে এবং তার পরের ঘরে শুক্র থাকবে, বুধও থাকবে। বুধ যদিও 30 তারিখ এবং শুক্র 20 তারিখ সেখানে প্রবেশ করবে। তো ইনিশিয়ালি শুক্র বৃহস্পতি একসাথে, তার পরের ঘরে বুধ, তার পরের ঘরে রবি, তার পরের ঘরে মঙ্গল। তো এক্ষেত্রে একটা ন্যাচারাল পরপর 4টি ঘরে যখন গ্রহ থাকে, এখানে মালিকা যোগ তৈরি করে। এই মালিকা যোগ খুবই বেটার ফল দেওয়ার মতন অবস্থায় ছিল যদি এখানে কেতুর অবস্থান না থাকতো। অন্য কোনো প্ল্যানেটের সাথে রাহু কেতু যতটা ইম্প্যাক্ট করে, রবির সাথে তার ইম্প্যাক্টের এফেক্টটা অনেক বেশি হয়। চন্দ্র খুব দ্রুত অবস্থান করে, ফলে চন্দ্রের সাথেও খুব খারাপ ইম্প্যাক্ট হয়, কিন্তু সেটা দ্রুত বেরিয়ে যায়। কিন্তু রবি অপেক্ষাকৃত তো কম দ্রুতই যাবে। তো তার ফলে কি হবে, আমাদের সোল অর্থাৎ আমাদের একদম বেসিক আইডেন্টিটির জায়গাটাকে সে নষ্ট করে। এটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আইডেন্টিটি, ক্ল্যান, লিনিয়েজ, এই জায়গাটাকে না সে ডিজলভ করে দেয়। সে আমাদের এমন একটা আইডেন্টিটি লেস বা ডাইরেকশনলেস জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে এক ধরনের প্রতিষ্ঠান বিরোধী মানসিকতার মধ্যে নিজেকে নিয়ে যায়। মানে পরিষ্কারভাবে ধরুন, রবি যে গুণ দেয়, যেগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি, এলাবোরেটলি বলছি, এই গুণগুলোকে না ডিজলভ করে দেবে। ডিজলভ করে দিয়ে হঠাৎ করে সে এমন ভাবার চেষ্টা করবে
যে আমি সব কিছুর থেকে ডিফারেন্ট, আমাকে নতুন কিছুভাবে করতে হবে কোনো কাজ যার দ্বারা আমার পদ প্রতিষ্ঠা, আইডেন্টিটি, সেগুলোকে আমাকে নতুনভাবে বিকশিত করতে হবে, এরকম মানসিকতার এক ধরনের অদ্ভুত পরিবর্তন করে থাকে। আমি এরকম বহু জায়গায় দেখেছি যে যে মানুষ, মনে করুন যাদের পরম্পরাগতভাবে বিজনেস আছে, ফ্যামিলিগতভাবে, সেই বাড়ির কোনো সন্তান আর কি, যার ছকে বেসিক এভাবে রয়েছে বা গোচরেও কোনোভাবে পাস হচ্ছে, সেই সময় কিন্তু তার সে দেখা গেছে সেই প্রফেশন থেকে ছেড়ে সম্পূর্ণ নতুন জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেছে, অথবা উল্টোও হয়েছে, সে অন্য কোনো প্রফেশনে ছিল, সে তার বাড়ির প্রফেশনে এসে সেখানে গোলযোগের সৃষ্টি করেছে। অর্থাৎ সে এমন কিছু করবে যেটা, আর 5টি জিনিস যেভাবে যাচ্ছে, তিনি 6 নম্বর মাথা হিসেবে তিনি ডিফারেন্ট দিকে চলবার চেষ্টা করবেন। এটি একটি খুব মানে অন্তর্বিরোধ তৈরি করে, যে অন্তর্বিরোধ কিন্তু দীর্ঘস্থায়ী হয়, এবং ফ্যামিলি বলুন বা কোনো জায়গায় 2জন 3জন 5জন 10জন মানুষ একসাথে কোলাবোরেশনে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ন্যাচারাল ইন্টিগ্রেশন সেটা কিন্তু ভীষণভাবে কমে যায় এ সময়। তো সেদিক থেকেও কিন্তু সাবধান থাকতে হবে। এবং ন্যাচারাল এখানে মানে গ্রহণ দোষ তো থাকে, পিতৃদোষ তৈরি করে, এবং শনিও এখান থেকে অষ্টমে রয়েছে, এবং বকরি থাকলেও যেটি বললাম স্যাটার্ন কিছুটা বেটার ফল দেওয়ার মতন, তা হলেও ন্যাচারালি পোস্টিং তো সে 8তেই থাকবে, সে তো 7তে নেমে আসবে না, অন্তত রবির এখানে গোচর থাকাকালীন তো নামছে না। সুতরাং এটি খুব প্রকৃষ্ট পিতৃদোষ তৈরি করছে। এক্ষেত্রে একটি ভালো জিনিস আছে, যারা পিতরদের, হ্যাঁ, যারা পুজো আর্চা বা সেই সংক্রান্ত কার্যপ্রণালী এখানে সংগঠিত হবে, সেগুলো যারা করবেন আর কি, পিতৃপক্ষ যখন থেকে শুরু হবে সেটা হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে, এবং পিতৃপক্ষের শেষে মহালয়ের দিন তর্পণের দ্বারা দেবীপক্ষের সূচনা হবে। তো সেই দিন যারা পিতৃলোকের প্রতি যে আমাদের রিচুয়ালস আছে, যে বিধিবদ্ধ কার্যপ্রণালী আমাদের করতে হয়, সেগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে এটি খুব ভালো ফল প্রদানকারী। মানে নেগেটিভের মধ্যে এই জায়গাটা পজিটিভ। বা ধরুন কারুর ছকে পিতৃদোষ আছে, বা বাস্তু সংক্রান্ত খুব বড় রকম সমস্যা রয়েছে, এবং সেটা কিছুটা পিতৃদোষ ওরিয়েন্টেড। এগুলো আমি এক লাইনে কথাগুলো বলছি, কিন্তু এগুলোর এলাবোরেশন অনেক বেশি। যারা একটু টেকনিক্যাল বা যারা বিষয়গুলো জানেন তারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা। সেই সংক্রান্ত যারা পিতৃতর্পণ করবেন আর কি, তারা মানে অত্যন্ত বিধিবদ্ধভাবে ব্যাপারটি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তার সেখান থেকে পজিটিভ ফল অবশ্যই পাওয়া যাবে। সেটি পিতৃকুলের পক্ষেও বেটার, বা ধরুন যতজনকে একসাথে বাড়ি প্রদান করা হয়, তো সেটা যেন ঠিকভাবে করা হয় আর কি, সেটা আরো বেটার হবে। আচ্ছা, যাদের ক্ষেত্রে হার্ট সংক্রান্ত, লাংস সংক্রান্ত, থ্রোট এবং আপার চেস্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে, কোনোভাবে ধরুন ডাউন সিনড্রোম বা ধরুন অটিস্টিক জাতীয় সমস্যা রয়েছে যেসব ছোট বাচ্চাদের, হিমোফিলিয়া জাতীয় সমস্যা রয়েছে, হ্যাঁ, বা ধরুন কারোর ক্ষেত্রে লিভারে হেপাটাইটিস জাতীয় প্রবলেম রয়েছে, এই জাতীয় খুব জটিল রোগে আক্রান্ত আছেন বা হয়েছে, কোনোভাবে সার্ভাইভ করেছেন আর কি, সেই সমস্ত মানুষজন এই সময় কিন্তু খুব সাবধানে থাকবেন। ডান দিকের কিডনি এবং শরীরের ডান পোর্শন যদি কোনোভাবে দুর্বল থাকে, ডাক্তারবাবু কোনো ব্যাপারে নির্দেশ দিয়েছেন, সেটা হৃদয় সংক্রান্ত থেকে শুরু করে একেবারে যে সমস্ত অর্গান শরীরের ডান দিক ঘেঁষে বেশি আছে তাদের দিকে নজর দেওয়া, এবং যাদের গর্ভে সন্তান আছেন এই সময়, তো প্রেগনেন্ট আছেন যে সমস্ত মায়েরা আর কি, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ টু দ্য লেটার্স মেনে চলবেন। খুব নেগেটিভ আছে এই জায়গাটায়,
কোনো রকম নিজেরা উপযাজক হয়ে কিছু কাজ করবেন না যদি আপনি নিজে চিকিৎসক না হন, তো তার কথা টু দ্য লেটার্স মেনে চলবেন। সেক্ষেত্রে যদি কিছু কঠিন কয়েকদিনের জন্য নির্দেশনী পালন করতে বলেন, সেটাও কিন্তু নির্দ্বিধায় করবেন। সেটা ব্লেসিং ইন ডিসগাইজ। 4-5 দিনের হয়তো ব্যাপার থাকবে, তিনি তার মতন করে বলবেন, কিন্তু আপনি আপনার মতন করে জিনিসটাকে, তার নির্দেশকে মেনে চলবেন, একদম অক্ষরে অক্ষরে মেনে চলবেন। আচ্ছা, আর কতগুলো জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের যারা নলেজ, যাদের প্রফেশনে, যে কোনো প্রফেশনে নলেজই তো মেন। সেটা যেরকম নেগেটিভ বা পজিটিভ, সব জায়গায় কিন্তু নলেজটা মেন। তো যারা নলেজ নির্ভর, মানে সাত্ত্বিক নলেজ নির্ভর কাজ করেন, টিচার আছেন, প্রফেসর আছেন, বা যে কোনো ফিল্ডে, তারা কিন্তু অবশ্যই নিজের নলেজকে গুরুত্ব দেবেন যে কোনো কাজের আগে। ভাব দ্বারা চালিত হয়ে কোনো সিদ্ধান্তের একেবারে চরম জায়গায় পৌঁছে যাওয়া, যে না এবার আমাকে এই কাজটা করতেই হবে, এভাবে যেতেই হবে, এই সংক্রান্ত চিন্তা ভাবনাগুলো থেকে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। কারণ বারবার বলছি, আপনার সোল কিন্তু কিছুক্ষণের জন্য পথভ্রষ্ট হয়ে যাবে। বিশেষত ধরুন সেপ্টেম্বরের 1-2 তারিখ থেকে সেপ্টেম্বরের প্রায় 23-24 তারিখ পর্যন্ত, এই সময়টায় যত সিদ্ধান্ত নেবেন, তেমন হলে কোনো বিচক্ষণ মানুষের বা নির্দিষ্ট কোনো ফিল্ডের কোনো মানুষের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেবেন। শরীরের প্রতি যত্ন নেবেন। যারা বিভিন্ন অথরিটেটিভ বা ডিসিশন মেকিং পোস্টে রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে এই সমস্ত সিদ্ধান্ত নেবেন, যেখানে অনেক মানুষের জীবন জড়িত রয়েছে, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনার ইন্টেনশন ঠিক থাকলেই হবে না, এক্ষেত্রে নলেজকে বিম করে সেখানে লাগানো, সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন ন্যাচারাল 5th হাউসের লর্ড 5th হাউস দিয়ে গোচর করছে। তো 5th হাউস আমাদের জেনারেল ডেভেলপমেন্টকে শো করে। জেনারেল ডেভেলপমেন্টের মধ্যে বেসিক যে জায়গা থাকে, সেটা হচ্ছে আপনার যে মেটেরিয়াল তথা পরবর্তীকালে বা একই সাথে, মূলত একসাথে স্পিরিচুয়াল নলেজ দুটোরই একসাথে এভলভড হওয়া। তো সেই জায়গাটাকে একদম স্টুডেন্ট লাইফ থেকে, আমাদের শাস্ত্র অনুসারে 5 বছর বয়সের পর থেকে নলেজ প্রদানের কথা বলা আছে, এবং দুটো কনকারেন্টলি চলবে। তো সেই জায়গাটাকে ভীষণভাবে এক্ষেত্রে ইনফ্লুয়েন্স করবে। অন্তত শুরুর 15-16 দিন তো অবশ্যই ইনফ্লুয়েন্স করবে। তারপরে একটু ওপর থেকে ভিজিলেন্স রাখবার দরকার আছে, বিশেষত যারা ছোট মানুষ, তাদের ক্ষেত্রে অন্তত হাই সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করছে। তারপরে বিষয়টি আস্তে আস্তে কিন্তু অনেকটা নিজেরাই সেই জায়গাটাকে ট্যাকল করতে পারবে, যদি খুব খারাপ দশা অন্তর্দশার মধ্যে দিয়ে সে গমন না করে। এটা 1। 2 নম্বর হচ্ছে জেনারেল যে গুণ আছে আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের ফরেন এডুকেশন, আমাদের হায়ার এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রে, বা ধরুন লং টার্ম এডুকেশন বা এডুকেশনের ফিল্ডের সাথেই সারা জীবন থাকে। একসময় ছাত্র, সেই ছাত্র উইল বিকাম আ টিচার, প্রফেসর, উচ্চশিক্ষিত, বা সারা জীবনই শিক্ষাগত জগতের সাথে যুক্ত থাকা, এরকম যে সমস্ত ব্যক্তিবর্গ, পার্সোনালিটি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় যাবে, এবং তারা নিজেদের প্রপারলি কোঅর্ডিনেট করতে পারবে। বুধও আস্তে আস্তে 18-19 তারিখের পর থেকে প্রপার ফাংশন করতে শুরু করবে। সুতরাং দুদিক থেকে উইন উইন সিচুয়েশন আছে এক্ষেত্রে। তবে হ্যাঁ, বারবার বলছি, যারা বিভিন্ন রকম কারিগরি শিক্ষার সাথে মূলত যুক্ত রয়েছেন, ধরুন ইঞ্জিনিয়ারিং পেশা রয়েছেন, বা প্রায়োগিক কোনো বিদ্যা বা হিলিং প্রফেশন, মেডিকেল প্রফেশনের সাথে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আমি 2-3 তারিখের পর থেকে সেপ্টেম্বরের 3rd উইকের পরে আরো 2-3 দিন, মহালয়ের পরে আরো 2-3 দিন পর্যন্ত আপনাদের যে অ্যালাইনমেন্ট, চিন্তা ভাবনার যে রূপরেখা এবং তার যে প্রয়োগ, সেক্ষেত্রে যতটা সম্ভব চিন্তাশীল এবং কনজারভেটিভ প্রয়োগ কিন্তু হওয়া দরকার, নাহলে সিদ্ধান্তে ভুল আসতে পারে।
যারা ছাত্রছাত্রী বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামস বা ধরুন অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা সেই সংক্রান্ত কার্যপ্রণালী যারা করতে চান, দূরবর্তী জায়গায় বড় অ্যারেনাতে পড়াশোনা করতে চান, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আপনাদের প্রদান করবে। যারা বিভিন্ন বিলভড রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো স্লাইটলি ইগোসেন্ট্রিক মানসিকতা, অর্থাৎ ইন্টারনাল অ্যাফেকশন থাকবে কিন্তু বাইরে একটু ইগো, একটু কাভার্ড বাই ইগো আর কি, এই সিচুয়েশন থাকতে পারে। যে কোনো একজন বিষয়টিকে ডাইলিউট করে মিশবেন, তাহলে দেখবেন যে খুব লং রানে এফেক্ট করবে না। এবং বুধ যখন এই ঘরে ঢুকে মোটামুটি প্রথম নবাংশটা ক্রস করে যাবে, গান্ডাম স্টেটটা ক্রস করে যাবে সেপ্টেম্বরের 2-3 তারিখের পর থেকে, তখন দেখবেন একাধারে যেরকম আপনার বুদ্ধি বা বিচার, সেক্ষেত্রে যেরকম ডাইরেক্টলি রবির কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ মানে রবি সেখানে ডিফাং থাকবে, তো বুধ অন্তত কিছুদিন সেটা অন্তত আমি বলবো প্রায় 10 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে কিছু প্রেজেন্স অফ মাইন্ডের দ্বারা জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করবে। তো এটা পজিটিভ দিক আছে। শুক্র পেছনে পেছনে প্রবেশ করবে, সুতরাং 10th হাউসের লর্ড ও 12th হাউসে থাকার জন্য একটু দূরবর্তী স্থানে প্রমোশনের যোগ আছে। সেটা লিভার সংক্রান্ত জায়গা নিয়ে যারা সমস্যায় ভুগছেন বা কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে যাদের ক্ষেত্রে, তারা কিন্তু সাবধানে থাকবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, ন্যাচারাল 4th হাউসের লর্ড 4th হাউস দিয়ে গোচর করছে এবং কেতুও সেখানে অবস্থান করছে, এবং আপনার অ্যাসেন্ডেন্টের যে লর্ড আছে সে কিন্তু 2nd এবং 3rd হাউস দিয়ে পুরোই রবির গোচরের সাথে একসাথে থাকবে। আপনাদের ক্ষেত্রে শুধু বলবো যে গৃহ শান্তি বজায় রাখবেন যতটা সম্ভব। পরিবারের মধ্যে যিনি শুনুন না কেন, কোনো একজন যদি ঠিক থাকেন তাহলে আরেকজন বেশিক্ষণ ব্যাপারটা নিয়ে আর্গুমেন্ট বা অল্টারকেশন করতে পারে না। তো সেই জায়গাটায় যিনি শুনছেন তিনি যদি শান্ত থাকতে পারেন, ইট উইল বি বেটার। আর বিবাদাত্মক কথা বা সেটা কখনোই বলা উচিত না, এ সময় তো অবশ্যই বলবেন না, বিশেষত বাড়ির মধ্যে। বা এরকমও যদি হয় যে আপনি আপনার কাজের ক্ষেত্রে, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, যেখানেই আপনি দিনের একটা বড় সংখ্যক সময় কাটান, সেইখানেও চেষ্টা করবেন এরকম বিবাদাত্মক কথাবার্তা না বলা। কোনো রকম ইনসাবঅর্ডিনেশন আপনার সিনিয়র অথরিটি বা আপনার কলিগ যারা আছেন তাদের সাথে এমন কোনো বিবাদাত্মক কথা বা মানুষকে অপমানজনক কোনো কথাবার্তা যাতে না বলেন, সেদিকটা খেয়াল রাখবেন। 3 নম্বর যেটা বলার, যারা ট্রান্সফার পোস্টিংয়ের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বেটার হতে পারে। তবে একটা জিনিস বলবো, যারা দূরবর্তী স্থানে যেতে চাইছেন, হয়তো ভাবতে পারেন যে দূরবর্তী স্থানে কে যেতে চায়। হ্যাঁ, কিছু মানুষ আছেন যারা ধরুন কোনো কারণে যে ঠিক আছে আমি একটা দূরে ট্রান্সফার কাজ করে আসি, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসি, এরকম মানুষও প্রচুর থাকেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রিভিলেজ আপনি পাবেন এবং এত ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন যদি আপনার ছকের দশা অন্তর্দশা একটু বেটার থাকে এবং শনি যদি মাঝারি লেভেলের বলবত্তা থাকে, আপনি কিন্তু খুব ভালো ট্রান্সফার এ সময় পাবেন এবং সেটার দ্বারা আপনার কর্মগত জায়গার কিন্তু মান উন্নয়ন ঘটবে। আপনি যদি পরিবার বা বন্ধুবান্ধব অনেকের সাথে ঘুরতে যান, আপনার যে সমস্ত ইলেকট্রনিক গেজেট আছে যেগুলো, বা আমরা যেরকম অনলাইন ট্রানজাকশন করি সেই সমস্ত জায়গা আছে, সেগুলোতে চেষ্টা করবেন যতটা সম্ভব আর কি সেফলি ইউজ করা, বা আপনার যেগুলো গুরুত্বপূর্ণ সরঞ্জাম আছে সেগুলোকে সেফলি রাখা, নাহলে কিন্তু কোনো কারণে চুরি হওয়ার প্রবণতা থাকতে পারে। ডান দিকের চোখ এবং কান এদিকের যত্ন নেবেন। প্রস্টেট এবং ডান দিকের কিডনি এবং ইউরিনারি ট্র্যাক এই অংশের কিন্তু বেশি যত্ন নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd হাউসের লর্ড, ন্যাচারাল 3rd হাউসের লর্ড ন্যাচারাল 3rd হাউস দিয়ে ক্রস করছে। তো 3rd হাউসে রবির যে গোচর আছে তাকে খুব
নেগেটিভ বলা যায় না, বিশেষত যখন সেটি নিজের মূল ত্রিকোণ দিয়ে পাস করছে। সমস্যাটা এখানে কেতু থাকার জন্য করছে। তো চেষ্টা করবেন, তো আপনার যে অ্যাসেন্ডেন্টের লর্ড সেও এখানে প্রবেশ করবে মাসের মাঝামাঝি সময়ের পর, মাসের শেষের দিকে গিয়ে। তো তার ফলে যেটা পজিটিভ ভাইব্রেশনটা আপনারা তারপর থেকেই কিছুটা পাবেন, কারণ অশ্লেষা নক্ষত্রে বুধ থাকবে অলমোস্ট, ধরুন রবি এখানে প্রবেশের পরপর সময় থেকেই এখানে থাকবে অলমোস্ট। তো আমার যেখানে মূল বিষয় যেটি বলার সেটি হচ্ছে রবি এখানে আপনাদের যে সমস্ত কাজের সাথে যুক্ত করবে সেটা হচ্ছে যারা বিভিন্ন কমিউনিকেশন ফিল্ডের সাথে যুক্ত আছেন, বা ধরুন যারা বিভিন্ন ফিল্ড জার্নালিস্ট আছেন, বিভিন্ন ওয়্যার জোনে কাজ করছেন, খুব ক্রিটিক্যাল কোনো জোনে যারা কাজ করছেন এবং সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পরিবেশন করছেন, সেই সংক্রান্ত ফিল্ডে কিন্তু তারা খুব কৃতিত্বের সাথে কাজ করতে পারবেন এবং এমন কিছু জায়গায় কাজ করতে পারবেন যেখানে কিন্তু কাজ করা একজন সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন, কিন্তু তারা সেখানে সার্ভাইভও করে যাবেন অনায়াসে এবং নিজের পদ প্রতিষ্ঠা মান সম্মান যথেষ্ট উন্নতি হবে। কিন্তু সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি যে খবর করলেন বা পরিবেশন করলেন সেটা কিন্তু ভুলভাবে প্রযুক্ত হতে পারে মানুষের কাছে, বা কোনোভাবে আপনার কোনো লেখনী আমাদের থার্ড হাউস থেকে আমাদের হ্যান্ডসকেও দর্শায়, বিশেষত ডান দিকে। আমি বলছিলাম রবি অলওয়েজ রিপ্রেজেন্টস দ্য রাইট সাইড। তো ডান হাত মুখ্যত আমাদের সমাজের প্রায় 80% মানুষই রাইট হ্যান্ডেড। তো সেই হিসাবে আপনি যে রাইট ডাউন করবেন, লিখবেন বা কম্পিউটারেই লিখছেন, কিন্তু সেই লেখার ক্ষেত্রে কিন্তু এমন কিছু তথ্য বা শব্দ ইনক্লুড হলো যেটা দেখা গেল যে বিষয়টির যে বেসিক যে ইন্টারপ্রিটেশনটা সেটা কিন্তু চেঞ্জ করে দিল। তার ফলে সেখান থেকে বিতর্কের সৃষ্টি হতে পারে। এটা এরকমও হতে পারে যারা বিভিন্ন করসপন্ডেন্সের সাথে যুক্ত আছে, বিভিন্ন ধরুন যারা বিভিন্ন দূতাবাসে চাকরি করেন, বা ধরুন ইউএনের সাথে যোগাযোগ রাখছেন, বিভিন্ন দেশের চিঠি করসপন্ডেন্সের কাজ করছেন। এখন চিঠি না লিখে সেটা মেইল হতে পারে, সেটা কোনো নর্মাল কোনো ক্লিপ হতে পারে, যেভাবেই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু ভাষা বা শব্দের প্রয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার। যারা ইন্টারপ্রিটার আছেন বিভিন্ন রকম, তাদের ক্ষেত্রেও কিন্তু ভাষার যতটা সম্ভব নলেজকে গেইন করা দরকার, না হলে কিন্তু সেই শব্দের দেখা গেল কোনো প্রপার মানে পর্যায়বাচক কোনো শব্দ পাওয়া গেল না, তাতে কিন্তু ব্যাপারটার বিষয়টা পাল্টে যেতে পারে। আমার বক্তব্য হচ্ছে এখানে বিতর্ক সৃষ্টি হতে পারে যারা এই ফিল্ডে আছেন। ফিল্ডে যারা যারা ধরুন কোনো এলিউসিডেশন করছেন, লিখছেন, কোনো নাটক লিখছেন, কবিতা লিখছেন, কোনো সমসাময়িক পরিস্থিতির ওপরে কোনো ধরুন কোনো তথ্যচিত্র বানাচ্ছেন, যেরকমভাবেই হতে পারে সেটাকে রিপ্রেজেন্ট করা, সেক্ষেত্রে কিন্তু বিতর্ক আসতে পারে। অর্থাৎ লেখনী, অর্থাৎ আমাদের মস্তিষ্ক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা পুরোটাই রবির নির্দেশে কমান্ডে চলে, তো তার মাধ্যমেই আমাদের ডান হাত কাজ করে তার এক্সিকিউটিভ হিসাবে। তো সেটি মুখ্যত বুধের অংশ। তো সেখানে কিন্তু আমাদের ভুল তথ্য পরিবেশিত হতে পারে, সেই বিষয়ে সাবধান থাকা উচিত। ট্রান্সফার পোস্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটু চিন্তা ভাবনা করে করা উচিত। দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারে এবং এই ট্রান্সফার আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ইতিবাচক নাও হতে পারে, বিশেষত বুধ যতদিন পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণকে ক্রস না করে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। ফলে একটু সাবধান থাকা দরকার, বিশেষত যারা এমন কোনো গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন যেখানে তাদের এমন কোনো কমান্ডিং জায়গায় থাকতে হয় যে সেখানে অনেক মানুষের জীবন জীবিকা তার নির্দেশের ওপরে দাঁড়িয়ে থাকে, সেরকম মানুষজন কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। চিকিৎসার ক্ষেত্রে বলবো ডান দিকের শোল্ডার, ডান হাত, ডান দিকের রিবস এবং কোমর অংশে অর্থোপেডিক পোর্শন এবং নার্ভাস সিস্টেমের কিন্তু
নজর রাখা উচিত। যাদের ক্ষেত্রে কোনোভাবে এন্ডোক্রিন গ্ল্যান্ডস বা ধরুন লাংস পোর্শনে দুর্বলতা রয়েছে, যাদের ব্রিদিং ট্রাবল রয়েছে, অ্যাস্থমা জাতীয় সমস্যা রয়েছে, তারা কিন্তু এ সময় খুব সাবধানে থাকবেন। স্কিনের দিকেও কিন্তু বিশেষ নজর দেবেন, ডান দিকের চোখেরও নজর দেবেন। কোনো কারণে কারোর যদি চোখ বা কানে ডান দিকের অংশে কোনো স্ট্রোক হয়ে গেছে বা কোনো প্যারালাইটিক স্ট্রোক হয়ে গেছে কোনো ফেসিয়াল অংশে, ডান দিকের অংশে, তারা এ সময় চিকিৎসকের পরামর্শে থাকা বা যদি আছেন তাহলে সেগুলোকে প্রপারলি নির্দেশ মেনে চলা বিষয়টি মাথায় রাখতে হবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন সেকেন্ড হাউসের লর্ড কালপুরুষের সেকেন্ড হাউসে রয়েছে, তো এটি কিন্তু ন্যাচারালি পোস্টিং হিসাবে বেটার। বহু মানুষ বলেন যে সানের মতন প্ল্যানেট সেকেন্ড হাউসে থাকা ভালো নয়, সে ধনক্ষয় করে, এরকম অনেক কিছু বলা থাকে। রবির ক্ষেত্রে কিছু নয়, রবি পিতার ভূমিকা, পিতা কখনো ন্যাচারালি কারোর নেগেটিভ কোনো কর্মের সাথে কখনো যুক্তই হতে পারেন না, কারণ আপনার সোল সেখান থেকে আসে, আপনার আইডেন্টিটি সেখান থেকেই তৈরি হয়, মুখ্যত ক্ল্যান বা লিনিয়েজের যে কনসেপশন সেটা সেখান থেকেই আসে। তো সেদিক থেকে এখানে রবি যেটা সমস্যা হয় যে কেতুর সাথে যুক্ত হওয়ার জন্য আপনি যদি কোনো ইনভেস্ট করেন, আপনি যদি কোনো ধরুন কোনো ইমুভেবল সেক্টরে ইনভেস্ট করছেন, এমন জায়গায় হতে পারে, কারণ রবি কেতু দ্বিতীয় কিন্তু মঙ্গল থাকবে, তো যার ফলে সেই ইনভেস্টমেন্ট দেখা গেল কোনো লিটিগেটেড কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে ফেললেন, বা এমন কোনো শেয়ার বা ডিবেঞ্চার ইনভেস্ট করলেন সেটা কিন্তু খুব একটা লাভদায়ী নয়, বা এমন কোনো প্রকল্পে আপনি ইনভেস্ট করলেন, সেই প্রকল্প দেখা গেল যে লং রানে খুব একটা জুৎসই আপনাকে রিটার্ন দিচ্ছে না সেখান থেকে, এই ধরনের আপনাকে মিসলিড করবার প্রবণতা হতে পারে, যে ক্ষেত্রে একেবারে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট ইজ কনসার্নড আর কি, সেই রকম জায়গায় আপনাকে সমস্যা তৈরি করতে পারে। এছাড়া পরিবারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন বজায় রাখা দরকার, বিবাদাত্মক কথাবার্তা না বলা দরকার, পরিবারের প্রতি একটু বেশি পজিটিভ হয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যেটা পরিবারের অন্যের লিবার্টির ক্ষেত্রে বাধার কারক হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে সাবধান থাকবেন। হ্যাঁ, এবং যেহেতু আপনার 9th হাউসে শনি এখন বকরি রয়েছে, চেষ্টা করবেন আপনার যে সিনিয়র অথরিটি রয়েছেন, সেটা বাড়ির ক্ষেত্রে মাতা পিতা হতে পারেন বা কাকা জ্যাঠা মামা যেরকমই হোক, বড় দাদা, বা ধরুন অফিস বা অন্যান্য জায়গায় বস হতে পারে বা অন্য কোনো ব্যক্তিবর্গ, তাদের নির্দেশকে প্রপারলি এক্সিকিউট করবা, বা তারা যেটা বলবে সেটা অন্তত খুব অপমানজনকভাবে কোনো উত্তর দিয়ে সেটাকে টার্ন ডাউন না করা, এবং কথাবার্তার মধ্যে শালীনতা বজায় রাখা, হটি প্রাউডি নেচার থেকে নিজেকে কিছুটা সংযত করা, এই বিষয়গুলো রাখবেন। লাংস এবং হার্টের দিকে নজর রাখা এবং আপার অ্যাবডোমেনের দিকে নজর রাখবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টের ওপর দিয়েই আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড রয়েছে, অ্যাসেন্ডেন্টের ওপরে যদি রবির মতন গ্রহ যদি কখনো থাকে, সেটি আপনার চারিত্রিক দৃঢ়তা, আপনার কনভিকশন পাওয়ার, কারেজ, আপনার সেলফ রেসপেক্ট, এগুলোকে অনেকটা পরিমাণে এনহ্যান্সড করে। কিন্তু সমস্যা এখানে যেটা, সেটা হচ্ছে রবি থেকে অষ্টমে শনি বসে রয়েছে এবং কেতু একসাথে বসে থাকার জন্য এক্ষেত্রে আপনার চিন্তাধারার মধ্যে অ্যালাইনমেন্টকেও নষ্ট করবে। অর্থাৎ আপনি যদি প্রি প্ল্যান্ড ওয়েতে কাজ না করেন, সেই কাজকে কিন্তু ফুলফিল করার ক্ষেত্রে ও বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ মধ্যেখানে এসে কিন্তু প্ল্যান আপনার টোটালি ডিসরাপশন হতে পারে, বা আপনার যদি কোনো প্ল্যান বি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সাময়িক সমস্যা ফেস করতে পারেন। দেখুন আপনার সেকেন্ড এবং 11th হাউসের লর্ড বুধ, সেও কিন্তু 30 তারিখ পর্যন্ত এই মাসের সে আপনার দ্বাদশে বসে থাকবে। তো তার ফলে আপনি যে ইনকাম বা যে জায়গায় আপনার গ্রোথ দেবে, সেই জায়গাটা কিন্তু প্রপারলি আপনি ধরে রাখতে পারবেন না। অর্থাৎ আপনার যে সোর্স, সেই সোর্স এবং এক্সপেন্ডিচার দুটোর মধ্যে ব্যালেন্স কিন্তু ভীষণভাবে বিগড়ে যাবে, এবং
শুধু বিগড়াবে না, কেতুর কাজ হচ্ছে কনফিউশন তৈরি করা, কেতু হ্যালুসিনেশন তৈরি করে। এবং শুক্রের সাথে কেতুর একটা বেসিক হ্যালুসিনেশনের পার্থক্য আছে। শুক্র কিছুটা হলেও মেটেরিয়াল ভোগ দেয়, কারোর যদি মেটেরিয়াল দিকে তার নজর বেশি থাকে সে কিছুটা মেটেরিয়াল প্লেজার পাবে, যদিও সেটার স্থায়ীকরণ বা সেই সংক্রান্ত ব্যাপারগুলোর তো কোনো প্রশ্নই নেই। কিন্তু কেতু সেটাও দেবে না, কেতু আপনাকে নিয়ে যাবে কাছাকাছি, নিয়ে গিয়ে সেখান থেকে একদম মিস ডাইরেকশানে নিয়ে যাবে। তো তার ফলে আপনি একটা অসম্ভব হতাশা বা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়ার প্রবণতা কিন্তু তৈরি করবে। এক্ষেত্রে বৃহস্পতি এবং রবির ওপরে যেহেতু কোনো কোনো মেজর বেটার প্ল্যানেটের কোনো দৃষ্টি নেই ইমিডিয়েট, এবং তদুপরি রবির দ্বিতীয় মঙ্গল রয়েছে এবং কেতুও কাছাকাছি অবস্থান করবে প্রবেশ করা মাত্র, সেক্ষেত্রে সে খুব দ্রুত চাইবে কাজটা অ্যাকশনেবল মোডে যাক, যেটা আমি একদম শুরুর আলোচনায় বলছিলাম, কিন্তু সেটা করার ক্ষেত্রে লট অফ হিন্ডারেন্সেস উইল কাম। তো তার ফলে কাজগুলোর এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু খুব পোর হয়ে যাবে। এবং শুধু পোর নয়, অধিকাংশ ক্ষেত্রে যদি প্ল্যানিং বা আগে থেকে যদি তার ফুটপ্রিন্ট ঠিক করে তৈরি না থাকে সেক্ষেত্রে কিন্তু সে সমস্যা তৈরি করতে বাধ্য হবেই। ইনসাবঅর্ডিনেশন তৈরি করতে পারে, পারিবারিক জায়গায় ডিসপিউট তৈরি করতে পারে, সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তা সেটা মিস ডাইরেকশনের দিকে নিয়ে যেতে পারে, রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, টাকা পয়সা এমন কোনো জায়গায় আপনি ইনভেস্ট করলেন সেটা কিন্তু বিশেষত কোনো প্রপার্টি পারচেসের ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে রং ডাইরেকশনে নিয়ে যাওয়ার প্রবণতা তৈরি করবে। মঙ্গল হস্তা নক্ষত্রে থাকবে, তারও কিন্তু দ্বাদশপতির প্রভাব বা ষষ্ঠপতির প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো সেক্ষেত্রেও কিন্তু বেশ সাবধানে কোনো সেল পারচেসের কাজ যদি করেন, বিশেষত প্রপার্টি রিলেটেড, সেটা কিন্তু আপনার করা উচিত। নিজের ক্রোধ, ইগো এবং সবথেকে বড় কথা ওভার কনফিডেন্স, এই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে প্রয়োগ করা উচিত। আপনি যদি কোনো শিডিউলড এবং নর্মাল, শিডিউলড শুধু নয় একদম ডেকোরেটেড ফাংশনের সাথে যুক্ত থাকেন, যেটা খুব দায়িত্বপূর্ণ এবং যেটা রোজ নির্বাহ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সচেতনভাবে কাজ করতে হবে। বিশেষত অন্যের রবি ফিন্যান্সকেও দর্শায়, যারা একদম কোর ফিন্যান্সের সেকশনে কাজ করছে তাদের কিন্তু বেশ সাবধানতার সহযোগে কাজকর্ম করতে হবে। না হলে বিশেষত অপরের পয়সা, ধরুন ব্যাংক সার্ভিস করছেন এরকম কোনো জায়গায়, তারা কিন্তু খুব সাবধানে লোন স্যাংশন করা বা সেগুলোকে প্রপারলি রিকভার করা, এই জায়গাগুলোতে খুব নজর দেওয়ার প্রয়োজন ক্ষেত্রে থাকছে। শরীরের ক্ষেত্রে বলবো লিভারের প্রবলেম এবং কনস্টিপেশন, প্রস্টেট সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিন, রবি আপনার ন্যাচারাল দ্বাদশপতি। তো 12th হাউস আমাদের কি করে? 12th হাউস আমাদের সব কিছু এসে টার্মিনেশন ফেজে আসে, কিন্তু রবি কোনো কিছুর টার্মিনেশন নয়, রবি সবসময় কোনো কিছু সৃষ্টির সাথে ন্যাচারাল সোল, তো যেখানে প্রবেশ করবে সেই অংশকে আলোকিত করবে। তো 12th হাউসকে আলোকিত করা বা 12th হাউস আপনার ন্যাচারাল ঘর সেটা। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো বহির্দেশীয় কোনো বাণিজ্য থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট থাকে, বা আপনি দেশের মধ্যে দূরবর্তী স্থানে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনাকে বেটার ফল কিন্তু অন্তত প্রাথমিক ক্ষেত্রে অবশ্যই সেপ্টেম্বরের 2-3 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই সে প্রদান করবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে টাকা পয়সা খরচের ক্ষেত্রে বা কোনো ইনভেস্টমেন্ট বা ধরুন কোনো নতুন কোনো প্রজেক্টের দিকে যাওয়া, সেই সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব অ্যালার্ট থাকবার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু ডিসলিউশন অফ মানি হওয়ার ভীষণভাবে যোগ রয়েছে। অত্যন্ত খুব অল্টারকেশন বা অবস্টিনেন্স জাতীয় ইগো আপনার মধ্যে কাজ করবে, কারণ অ্যাসেন্ডেন্টের ওপরে মঙ্গল এবং তার দ্বাদশে রবি, সে আস্তে আস্তে অ্যাসেন্ডেন্টের দিকে এগোচ্ছে এবং কেতু অ্যাসেন্ডেন্টের কাছাকাছি অবস্থান করছে 2-3 ডিগ্রি ডিফারেন্সের মধ্যে। তো এটা কিন্তু আপনার পার্সোনালিটির ক্ষেত্রে খুব পজিটিভ নয়। সেক্ষেত্রে
ধরুন জেদ বা যেটা ভাববেন সেই কাজকে যে কোনোভাবে এক্সিকিউশন করবার মতন মানসিকতা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে রবি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করা মাত্রই কিন্তু আপনার এই যোগ অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো সেক্ষেত্রেও আপনাকে কিন্তু সাবধান থাকবার প্রয়োজন রয়েছে। আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, কোনো এমন জায়গায় কাজ করেন যেখানে অন্যের রেসপন্সিবিলিটি অনেক বেশি নিতে হয় এবং যে রেসপন্সিবিলিটির সাথে জানমালের সম্পর্ক রয়েছে, মনে করুন আপনি এমন কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনে কাজ করছেন, বা ধরুন কোনোভাবে কোনো রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কোনো সেকশনে আপনি কাজ করছেন, এরকম জায়গায় কোনো বিদ্যুৎ বিভাগে আপনি কাজ করছেন যেখানে ইমার্জেন্সি পরিষেবা প্রদান করবার যোগ খুব বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সতর্কতা এবং ভীষণভাবে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া, যাতে আপনার কাছে দায়িত্ব আসলে সেটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারেন, সেই ধরনের কাজেও কিন্তু আপনাকে যোগ দৃষ্ট হচ্ছে। এবং আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, বিশেষত ইলেকট্রিক্যাল এরকম কোনো ফিল্ডে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশ সচেতনতার সাথে কাজ করবার প্রয়োজন রয়েছে। আপনি যদি ফিমেল হন কোনোভাবে এবং এই সমস্ত জায়গাগুলোতে কাজ করেন, বা ধরুন অ্যাকাডেমিক্সেই কোনো খুব হাই পোর্টফোলিও আপনি বিলং করেন, তাহলেও কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানতার সাথে কাজ করতে হবে। ইনলজের সাথে সম্পর্কের ক্ষেত্রে পুরুষ মহিলা নির্বিশেষে, বা আপনার যদি অনেক দিন বিবাহ হয়ে যায় তাহলেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সন্তানদের উচ্চশিক্ষা নিয়ে উদ্বিগ্নতা আপনাকে মানে ভেতরে ভেতরে খুব বেশি রকম উদ্বিগ্নতা বাড়াবে। ট্রান্সফারের যোগ আছে, তবে সেটা ছক যদি দশাগত দুর্বলতা না থাকে তাহলে কিন্তু নেগেটিভ দিকে না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, মানে মোর দ্যান 90%, এটুকু বলবো। শরীরের ক্ষেত্রে বলবো যে লোয়ার অ্যাবডোমেন থেকে অংশে আর কি আপনি যত্ন নেবেন পুরুষ মহিলা নির্বিশেষে। পুরুষের ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, মহিলাদের ক্ষেত্রে ডাইজেস্টিভ কাম তার রিপ্রোডাক্টিভ অর্গানের দিকেও নজর দেবেন। যাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন এই ধরনের প্রবলেম থাকে তারা কিন্তু বিশেষ যত্ন নেবেন। গল ব্লাডারের সমস্যা, লোয়ার লিভার পার্টের সমস্যা দীর্ঘদিন আছে, ফ্যাটি লিভার এই সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। কোনো ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে, মনে করুন কোনো গয়নাগাটিতে, কোনো গাড়ি ঘোড়া এরকম জায়গায় যদি কোনো ইনভেস্ট করেন, তাহলে খুব চিন্তা ভাবনা করে করবেন। সেটা লং রানে কতটা ডেপ্রিসিয়েশন হচ্ছে সেগুলো মাথায় রেখে তারপরে কাজ করবার চেষ্টা করবেন। আর যাদের স্পন্ডেলাইসিস বা আর্থারাইটিসের সমস্যা রয়েছে বিশেষ সাবধানতা নেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন ন্যাচারাল 11th হাউসের লর্ড, তো আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুক্র থেকে শুরু করে একদম মঙ্গল পর্যন্ত ন্যাচারাল পরপর যে মালিকা যোগ নির্মাণ করে রয়েছে সেটা মোটের ওপরে কিন্তু বেটার যোগ আছে। এবং কেতু থাকার জন্য যতটা কনফিউশন বা ডাইরেকশনলেস বা আপনার ক্ষেত্রে বেশ কিছু কনফিউশন তৈরি করা, আদারওয়াইজ কিন্তু আপনার জন্য এই যে রবির যে গোচর সংগঠিত হবে সেটা কিন্তু বেশ বেটার গোচর এবং আপনার এক্সপোজার অনেকটা ভালো হবে। বিশেষত আপনি যদি সেলফ এমপ্লয়েড হন বা ধরুন কোনোভাবে নিজের কোনো বিজনেস আছে এরকম কিছু আছে, বা আপনি কোনো পাবলিক রিলেশন অফিসার এই হিসাবে কাজ করছেন, কোনো ট্যুরিজম সেকশনে কাজ করছেন, কোনো ভেহিকেল এই সমস্ত ব্যবসা করছেন, বা ধরুন কোনো মেডিকেল ফিল্ডে, কোনো মেডিসিন এই সমস্ত ফিল্ডে যদি কাজকর্ম করেন, সেরকম জায়গায় আপনি কিন্তু অবশ্যই বেটার ফল এই সময় পাবেন। কিন্তু মোটের উপরে যেটা সেটা হচ্ছে যে ইনভেস্টই করবেন, প্রচুর দেখবেন একটু দূর সম্পর্কের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সহায়তায় বেশ কিছু কাজ করতে পারবেন, কিন্তু যেটাই করবেন একটু এক্সপার্টাইজ ডিসিশন কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। বা যে যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের কোনো অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হয়ে কাজ করবেন, তাহলে দেখবেন বিষয়টি আপনার ক্ষেত্রে অনেক বেশি গ্রহণযোগ্য হবে।
আর যারা নতুন কিছু কমেন্টসমেন্ট করতে চাইছেন, আমি রিসেন্টলি কয়েকদিন আগে মাত্র আমি বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের ওপরে একটি অনুষ্ঠান করেছি। তো যারা সেই অনুষ্ঠান শুনেছেন তাদের ক্ষেত্রে দেখবেন আমি তুলার ক্ষেত্রে সেখানেও বলেছি যে নতুন কিছু যদি শুরু করতে চান তাহলে সেটা মোটামুটি মিড অফ অগস্টের পর থেকে শুরু করবেন। আপনাদের কিন্তু পরবর্তী 2.5 মাস বেটার সময় আছে, সেই সময়টিকে কিন্তু গ্র্যাব করুন। বিশেষত এনহ্যান্সমেন্ট অফ মানি অ্যান্ড আপনার সাস্টেনেবিলিটি সেগুলোকে কিন্তু বেটার করুন। বিশেষত যারা ধরুন 55 বছরের পরে পরেই বুধের দশা পেয়ে গেছেন এরকম ব্যক্তিবর্গ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু, এবং শনি মাঝারি প্রকৃতির ক্ষমতাযুক্ত, তাদের ক্ষেত্রে এই সময় নিজেকে নতুন করে গড়া তার জন্য কিন্তু খুব ভালো সময় আছে। আপনাদের ক্ষেত্রে ডান দিকের লাং, হার্টের ডান দিকের পোর্শন কোনোভাবে যদি পেসমেকার জাতীয় কোনো ফরেন বডি শরীরে থাকে তো ডাক্তারবাবু যা পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলা। আর বোন ম্যারো রিগার্ডিং কোনো সমস্যা যদি হয়, বিশেষত যদি ফিমেল হন, তাহলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 10th হাউসের লর্ড 10th হাউসেই রয়েছে। তো রবি 10th হাউসে ন্যাচারালি দিকবল থাকে তার, তো দিকবলই হয়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে সেটা নিজের মূল ত্রিকোণ থেকে 10th হাউসে অনেক বেশি দিকবলির ফল দেয়। তো মোটের উপরে এখান থেকেও সে ফল আপনাকে দেবে, এবং কোথায় ফল দেবে? অথরিটেটিভ জায়গা দেবে। আপনি যদি কোনো অথরিটেটিভ পোস্টে থাকেন সেখানে আপনার ডিসিশন মেকিং এবিলিটি বৃদ্ধি করবে। আপনি যে সার্ভিস সেক্টরে কাজ করছেন সেখানে আপনি যে সমস্ত মানুষকে যে ধরনের পরিষেবা প্রদানের সাথে যুক্ত আছেন সেখানে আপনি নিজেকে অনেক বেশি নিয়োজিত করতে পারবেন, এবং সাধারণ মানুষও আপনার সাথে প্রপারলি কানেক্টেড হয়ে সে কিন্তু তার কাজ সে বুঝে নিতে পারবেন, এবং আপনিও সেটাকে প্রপারলি বুঝিয়ে দিতে পারবেন। তো দুদিক থেকে উইন উইন সিচুয়েশন আছে আপনার ক্ষেত্রে। কাজের জায়গায় আপনার সিনিয়র অথরিটির সাথে শুধু আমি বলবো সেপ্টেম্বরের 2-3 তারিখ থেকে সেপ্টেম্বরের 23-24 তারিখ পর্যন্ত কোনো বিতর্কে যাবেন না। তিনি যেটাই বলছেন সেটাকে কনসিডার করবেন, এবং সেটাকে সেই অনুসারে অ্যাজ পার হিজ অর হার কমান্ডস বা অর্ডার্স সেই অনুসারে আপনি কিন্তু কাজ করবেন। তাহলেই দেখবেন বিষয়টি ঠিকঠাকভাবে ফলপ্রসূ হচ্ছে। নিজের ইগোকে সবসময় কমিয়ে রাখবেন। 10th হাউসে রবি ভীষণ ইগো তৈরি করে, বিশেষত কেতু থাকাকালীন, এবং সেই ইগোর কোনো মানে ইগো বহু ক্ষেত্রে লজিক ফল দেয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো লজিক্যাল প্রপার এক্সপ্লেনেশন আপনাকে দিতে পারবে না। ইগো কিছু মেটেরিয়াল জিনিসও বহু ক্ষেত্রে স্পার্কিং এর কাজ করে। ইগো কোনো ক্ষেত্রেই কোনো পজিটিভ কাজ নয়, কিন্তু ক্ষেত্র বিশেষে সেটাকে ইউটিলাইজ করা যায় অন্য জায়গায়, কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু পুরোটাই ডিভাস্টেটিং হতে পারে। তো সেটাকে খেয়াল রাখবেন যতটা সম্ভব। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সাথে তো অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে খেয়াল রাখবেন। পরিবারের মধ্যে যদি কোনো ব্যক্তিবর্গ থাকে যারা ধরুন একসাথে কোনো কাজকর্ম করছেন, কোনো ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। আপনার পরিচিতি, প্রভাব, প্রতিপত্তি সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। কাজের জায়গায় আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, নিজের ব্যাপ্তি বা প্রতিপত্তি বা আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের গুণাবলীর সাথে প্রপারলি অ্যাডেড হয়ে সেখানে কিন্তু আপনি নিজেকে সেবামূলক কাজের সাথে যুক্ত করতে পারবেন। সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ ফিচার্স হিসাবে আছে। তবে একটা জিনিস, পরিবারের শান্তি কিন্তু বজায় রাখবেন। কোনোভাবে পরিবারের শান্তি বা সংহতি, হারমোনি, সেটা যেন কোনোভাবে ডিসরাপ্টেড না হয়। যদি মনে করছেন যে আপনার কথা আপনি হয়তো ঠিক বলছেন আপনার পার্সপেক্টিভ, এবং আমি যদি ধরেই নিই যে আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনার কথা পরিবারের অনেকেই শুনছেন না বা বিশেষ কেউ শুনছেন না, তাহলে চেষ্টা করবেন কোনো পরোক্ষ উপায়ে সেটাকে কার্যশীল করা।
দেন সেটা নিয়ে তর্ক বিতর্ক বা কোনো বিবাদাত্মক জায়গায় নিয়ে যাওয়া, তাহলে কিন্তু পরবর্তীকালে বিশেষত 9th হাউসের লর্ড আপনার চন্দ্র, সে যখন গ্রস্ত হবে, তার চন্দ্র গ্রহণ যখন সংগঠিত হবে মীন রাশি দিয়ে, যখন যাবে চাঁদ সামনের মাসের 7 তারিখে, সেই সময় কিন্তু আপনি তার 2-3 দিন আগে থেকে দেখবেন যে আপনি ভীষণ পরিমাণে ইলিউশনারি জায়গায় নিজেকে জড়িয়ে ফেলছেন এবং অহেতুক বিতর্ক বিবাদের মাধ্যমে পরিবারের সংহতি বা শান্তি বিনষ্ট হচ্ছে। সেই জায়গাটা থেকে সাবধান থাকবেন নিজেকে। বাচ্চারা যদি খুব ছোট হয়, less than 5 years, তাহলে কিন্তু তার স্বাস্থ্যের দিকে নজর দেবেন এবং ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেভাবে তাকে রাখার চেষ্টা করবেন। তার প্রকৃতির সাথে নিজে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষের সেপারেট প্রকৃতি থাকে, সেটার সাথে নিজেকে যুক্ত করে সেই অনুসারে কাজ করবার কিন্তু চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে আমি বলবো একদম প্যানক্রিয়াস পোর্শন এবং বাম দিকের কিডনি, প্রস্টেট নজর রাখবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন ন্যাচারাল 9th হাউসের লর্ড 9th হাউস দিয়ে গোচর করবে। দেখুন রবি 9th হাউসের হিসেবে সে যে কারকতা প্রদান করে, সেই কারকতা রবির অ্যাকচুয়াল কারকতার সাথে যুক্ত হয় না। 9th হাউসের কারকতার সাথে যদি কেউ, অনেকে বলেন যে রবি 9th এবং 10th দুটোর কারকতার সাথেই যুক্ত। হ্যাঁ, 5th হাউস হিসেবে 9th হাউস, তো আমি একটু আগেই বলছিলাম যে ন্যাচারাল 9th হাউসের কারকতার সাথে যুক্ত। পিতার স্থান, কিন্তু পিতার থেকেও রবির না কমান্ডিং নেচারটা বেশি থাকে। তো পিতা যদি কখনো অতিরিক্ত কমান্ডিং হয়ে যান, তিনি যদি খুব ডমিনেটিং হয়ে যান, তাহলে কিন্তু সন্তানেরা বা তাদের মধ্যে একটা ভয় ভীতির নেচার তৈরি হয়, যেটা কখনোই স্বাভাবিক নয়। সম্পর্কের মধ্যে ন্যাচারাল ফ্লোটা থাকা দরকার। তো রবি সেক্ষেত্রে অনেক ইগো বা অনেক ধরনের, যেহেতু কেতু রয়েছে, অনেক ধরনের ধরুন রেট্রোস্পেক্টিভ ইগোর সাথে কিন্তু ইফেক্ট তৈরি করে, মানে অতীত সম্পর্কীয় ইগোর সাথে কার্যপ্রণালী এবং সেখান থেকে ইগো। তার ফলে এক্ষেত্রে আমি বহুত দেখেছি যে ধরুন আপনি মধ্যেখানে রয়েছেন, আপনার ওপরে পিতা রয়েছেন, তার ওপরে ধরুন আপনার গ্র্যান্ডফাদার রয়েছে। তো এই তিনজনের মধ্যে সম্পর্কের যে রসায়ন থাকে, সেটার মধ্যে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি করে। কোনো একজনের জন্য এক্ষেত্রে অন্য দুজনের সাথে সম্পর্কের মধ্যে কিছু মানসিক জায়গা বা ধরুন খুব ধরুন যে জায়গাটার সাথে খুব ইমোশন, প্যাশন যুক্ত থাকে, সেই জায়গায় কিন্তু কিছু নেগেটিভিটি তৈরি হয়। রবি এবং কেতু যখন খুব কাছাকাছি চলে আসে, তখন কাজের এক্সিকিউশনের মধ্যে রবি না খুব হঠাৎ কমান্ড দেয়, মানে খুব হটকারিতার সাথে কমান্ড প্রদান করে। তো সেক্ষেত্রে অনেক সময় কমান্ড যারা টেক করবে, যারা এক্সিকিউট করবে কাজগুলো, অন্যান্য প্ল্যানেটরা, তাদের মধ্যেও কিন্তু কিছুটা পারপ্লেক্সড স্টেট তারা তৈরি করে। তো সেখান থেকেও আপনাদের কিন্তু একটু ডিসিশন মেকিং এবিলিটির ক্ষেত্রে একটু শান্ত বা ধীরজ হয়ে কাজ করা উচিত। মোটের ওপরে রবির এই পোস্টিংকে আমি খুব নেগেটিভ বলবো না, কিন্তু যেটা নিয়ে আমি মেনলি বলবো সেটা হচ্ছে কোনো রকম ইগোইস্টিক কাজের সাথে যুক্ত হবেন না। সেটা আপনার কর্মক্ষেত্র হোক, সেটা আপনার বাড়ি হোক, সেটা আপনার সন্তান সন্ততি বা আপনার পিতার সাথে, অর্থাৎ 3 জেনারেশনের মধ্যেখানে আপনি যদি কারকতা হিসাবে থাকেন, ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, প্রোক্রিয়েশন, দু জায়গায় যদি আপনি কমন থাকেন, তাহলে আপনাকে কিন্তু খুব ব্যালেন্সড রোল এক্ষেত্রে প্লে করতে হবে। তাহলে পরিবারের মধ্যে কিন্তু সমস্যা তৈরি করে। বেশ কিছু কাজের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাওয়া বা অনেক সময় অনেক স্পিরিচুয়াল ট্রাভেলিংয়েও হওয়ার যোগ থাকে। বাট নর্মালি এই ধরনের ট্রাভেলিং কিন্তু অনেক পুরনো কোনো ট্রাভেলিংয়ের কোনো ইফেক্ট, হয়তো দেখা গেল যে আপনি কোনো মন্দিরে যান, সেই মন্দিরে হয়তো আপনাকে 3 বার যেতে হবে, দেখা গেছে বেশ কয়েক বছর আগে হয়তো আপনি 2 বার গেছেন, এখন হয়তো আপনি সুযোগ পেলেন যাওয়ার জন্য। এই ধরনের কিন্তু প্রকৃতি এ সময় তৈরি করতে পারে। এবং বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমে এবং সপ্তমের তৃতীয় রবি থাকবে,
সুতরাং আপনার এই যোগ কিন্তু আপনি যদি শুরুর দিকে চলে যেতে পারেন অন্তত অগাস্টের শেষের দিকের মধ্যে, তাহলে দেখবেন অবশ্যই সেটা ফ্রুটফুল হবে। তবে কন্টিনজেন্সি হিসাবে কিন্তু কিছু রাখবেন, যেহেতু কেতু রয়েছে সাথে। কেতুর কাজই হচ্ছে হ্যালুসিনেশন তৈরি করা এবং একদম মিস ডাইরেকশন তৈরি করা। তার ফলে কন্টিনজেন্সি সেটা অর্থনৈতিক এবং ওষুধপত্র জনিত কিছু শুকনো খাবার, এগুলোর কিন্তু একটু ব্যবস্থা রাখবেন। শারীরিক ক্ষেত্রে আপনাদের বলবো যে একদম আপার অ্যাবডোমেনে দিকে নজর রাখবেন, স্প্লিন এবং লিভারের দিকে, এবং আপার ইন্টেস্টাইন পোর্শনে যদি কারোর ক্ষেত্রে কোনো আলসার থাকে বা ডাক্তারবাবু কোনো খাবারের ক্ষেত্রে নিষেধ করেছেন, সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনটেন করবেন এই সময়, এবং যত পারবেন হালকা খাওয়া দাওয়া করবেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতন। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন ন্যাচারাল 8th হাউসের লর্ড 8th হাউস দিয়ে গোচর করবে। তো রবির ক্ষেত্রে 8th হাউসের গোচরকে যে খুব পজিটিভ বলা যায় সেটা নয়। একমাত্র সেই সকল ব্যক্তিবর্গ যারা মনে করুন স্পিরিচুয়ালি অসম্ভব ইনক্লাইন্ড আছেন তাদের ক্ষেত্রে। কিন্তু কেতু আছে এখানে, কেতু থাকার জন্য আপনাকে যারা ধরুন দীর্ঘদিন একটা প্রক্রিয়া বা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিষয়টিতে এসছেন, তাদের ব্যাপারটি আলাদা। অন্যান্য মানুষের ক্ষেত্রে কিন্তু এই ইগো এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা কিন্তু আপনাকে আপনার যে মূলভূত যে পরিকাঠামো তার থেকে কিন্তু সেপারেট করে দিতে পারে, বা আপনার স্পিরিচুয়াল যে ইনক্লিনেশন সেটা যদি সেই দৃঢ়তার সাথে না থাকে, তাহলেও কিন্তু বিষয়টি অত্যন্ত বলবো যে খুব বেশি বেটার ফল আপনাকে প্রদান করবে না। অন্যান্য প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু আপনি বিবাদ বিসম্বাদের মধ্যে পড়ে যাবেন। কথাবার্তার মধ্যে এক ধরনের হটি প্রাউডি নেচার এবং এমন কিছু মানে বিতর্কিত কথা বলে কিছু মানুষ যেরকম দেখবেন যে কিছু বলাটা তাদের একটা হ্যাবিটের মধ্যে থাকে, উত্তর একটা দেবেই কিছু। চুপ করে থাকার মধ্যে যে কতটা শক্তি এবং কতটা ক্ষমতার দরকার হয় সেটা তারা হয়তো কখনো সেই রকম পদ্ধতির মধ্যে দিয়ে যাননি বা সেটা তাদের কেউ শেখাননি। সেই ধরনের যে পদস্খলন থাকে সেটা কিন্তু এ সময় খুব বেশি হয়। যাদের মধ্যে চুপ করে থাকার ক্ষমতা রয়েছে তাদের মধ্যেও কিন্তু পদস্খলন এ সময় দেখা যায়। ব্যাপারটা হচ্ছে কিছু বলাটা নয়, ব্যাপারটা হচ্ছে কি বলছে এবং কাকে বলছে এবং কতটা ডিরোগেটিভ কোনো কথা বলে দিচ্ছে। এই ধরনের বিষয়টি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো যারা ডিসিপ্লিন ফোর্সে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনসাবঅর্ডিনেশন হওয়া কোনোভাবে, বা ধরুন সেখান থেকে ডেফামেশন, বা ধরুন কোনো তাদের নির্দিষ্ট কোনো বিভাগীয় কোনো তার এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া, সেগুলো কিন্তু হওয়ার প্রবল যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। নাম্বার 2 যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার স্পাউসের সাথেও কিন্তু সম্পর্ক এ সময় মেঘ এবং রৌদ্রুর মতন, বৃষ্টি রৌদ্রুর মতন থাকবে। মাঝে মাঝে অত্যন্ত ক্লোজনেস তৈরি করবে, মাঝে মাঝে এত একে অপরকে হীন করে কথা বলবার মানসিকতা থাকবে যে কে কাকে কতটা পরিমাণে ছোট করতে পারেন সেই ধরনের একটা খুব ডার্টি একটা প্রতিযোগিতা এক্ষেত্রে তৈরি হতে পারে। বাট ডিপেন্ড করবে সেটা আপনার জন্মকালীন স্যাটার্ন কত দুর্বল আছে। যত দুর্বল হবেন তত খারাপ কথা বলবেন, যত সবল হবেন তত কম খারাপ কথা বলবেন বা বলবেনই না। আর নাম্বার 3 হচ্ছে ইনলজের সাথে, আপনি পুরুষ মহিলা যেরকমই হন না কেন আপনার ইনলজদের সাথে সম্পর্ক যেন বেটার থাকে, বা তারা যদি আপনাকে কখনো কোনো এমন কোনো কথা বলেও দেয় যেটা খুব প্রভোকেটিভ কোনো কথা, বা ধরুন আপনার মান সম্মান হানিকারক কথা, আপনি চেষ্টা করবেন কথাটাকে খুব হালকাভাবে সরিয়ে দেওয়া, না হলে কিন্তু আপনি সেটার সাথে জড়িয়ে যাবেন এবং আরো প্রবল বিতর্কের মধ্যে কিন্তু ঢুকে যাবেন। এবং সেক্ষেত্রে আপনার ফেস লস বা ধরুন যেরকম হয়
সেই জিনিসগুলো ঘটবে এবং আপনার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করবে, কারণ সেখান থেকে থার্ড হাউস কিন্তু 10th হাউস। তো আপনার ন্যাচারাল কনভিকশন কিন্তু খুব পোর হয়ে যাবে, আপনি সেই কাজকে প্রপারলি এক্সিকিউট কিন্তু করতে পারবেন না, সেই ব্যাপারেও সাবধানতা অবলম্বন করবেন। শরীরের ক্ষেত্রে নজর দেবেন, খাওয়া দাওয়া হালকা করবেন যতটা সম্ভব, হৃদযন্ত্র এবং ডান দিকের লাঙের দিকে নজর রাখবেন, তথা স্টমাকের দিকে, আপার ইন্টেস্টাইন থেকে একদম কোলন পর্যন্ত অংশ, যাদের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে যে কোনো রকম হজম শক্তি সংক্রান্ত, খুব সাবধান। অর্থোপেডিক সংক্রান্ত সমস্যা থেকেও কিন্তু নিজেকে রাখবেন। যাদের ক্ষেত্রে ধরুন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, বোন ম্যারোর সমস্যা, কোনোভাবে অস্টিওপোরোসিস জাতীয় প্রবলেম আছেন, যারা ওষুধপত্র খাচ্ছেন, এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। ইনহেরিটেন্স থেকে যদি প্রপার্টি বা সেই সংক্রান্ত যদি কোনো বিবাদ বিসম্বাদ থাকে, তাহলে দয়া করে বলবো এই মাসটিকে ছেড়ে আলোচনা করবেন, বা যদি করেও নেন আলোচনা, সেপ্টেম্বরে 2-3 তারিখের মধ্যে আলোচনা শেষ করবেন, মানে মানে হ্যাঁ, ইট ইজ টু বি কনক্লুডেড আর কি। তারপরে আলোচনা যেন পরবর্তী 16-17 দিন বন্ধ থাকে, তারপরে আবার মানে 16-17 দিন না, 20 দিন মতন বন্ধ থাকে, তারপরে আবার সেটাকে রিজিউম করতে পারেন। তার আগে না করাটাই শ্রেয়। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন কালপুরুষের 7th হাউস আপনার রবির ঘর। আমি 3টে জিনিস থেকে সতর্ক করব। প্রথম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মানে স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনি পুরুষ মহিলা যিনিই হন না কেন, কথাবার্তার মধ্যে যেন শালীনতা, ভদ্রতা, সভ্যতা এবং একে অপরের প্রতি সম্মানবোধ যেন বজায় থাকে। এমন কোনো কথা বলে দেবেন না যেটার কিন্তু ভার আপনি নিজেই গ্রহণ করতে পারবেন না, তাহলে কিন্তু বিষয়টি আপনার ক্ষেত্রেই খুব নেগেটিভলি প্রযুক্ত হয়ে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা বিভিন্ন বিজনেস পার্টনার এই সমস্ত ক্ষেত্রের সাথে যুক্ত আছে, তারা কিন্তু চেষ্টা করবেন আপনার পার্টনারদের সাথে যতটা সম্ভব কোলাবোরেশনে কাজ করা। নিজের ইগো বা নিজের অহংকার, সেটাকে আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু বলার মধ্যেও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার মধ্যে যতটা সম্ভব শান্ত সফটভাবে কাজ করবেন, ততটাই কিন্তু আপনার পক্ষে বেটার ফল প্রদান করবে। আর নাম্বার 3 যেটা বলবো, সেটা যারা চাকরি করছেন, যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করছেন, দেখুন 3rd এবং 10th হাউসের লর্ড মঙ্গল, সে আপনার 8th হাউস দিয়ে গোচর করবে, রবির এই পুরো গোচর, এবং রবির থেকে দ্বিতীয় থাকবে এবং রবির সাথে কেতুও থাকবে। তার ফলে যে কোনো রকম বিবাদাত্মক কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন, হয়ে যেতে পারেন কোনোভাবে, বা ধরুন আপনার জুরিসডিকশনের বাইরে গিয়ে আপনার কাজ করবার মানসিকতা এক্ষেত্রে তৈরি হতে পারে, সে বিষয়ে সাবধান। তবে যারা বিভিন্ন রকম হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, সেটা মকরের ক্ষেত্রেও আছে। মনে করুন ডক্টর আছেন, অ্যাস্ট্রোলজার আছেন, কোনো কোনো লয়ার আছেন, বিশেষত যারা যারা ক্রিমিনাল লয়ার আছেন, প্র্যাকটিস করছেন, যারা খুব জটিল কোনো ক্রিমিনাল কেস যারা মনে করুন হ্যান্ডেল করছেন, এই সমস্ত যারা কৌশলী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা লেজিটিমেট প্রসেস খুব বেটার পাবেন। সেটা মকরের ক্ষেত্রেও পাবেন, কুম্ভর ক্ষেত্রেও পাবেন। তবে কুম্ভের ক্ষেত্রে যারা কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল লয়ের সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু ভালো এক্ষেত্রে আপনি উইন্ডো কিন্তু পাবেন, এবং আপনি আপনার যে ক্লায়েন্ট আছেন তাকে কিন্তু স্বস্তি দেওয়াতে পারবেন লেজিটিমেটলি। নাম্বার 5 যেটা বলবো, সেটা হচ্ছে আপনার পিতা এবং সেই সংক্রান্ত, মানে আপনি যদি কোনো লেগেসি বিজনেসের সাথে থাকেন, তাহলে কোনো রকম ইগোতে যাবেন না, বসে সেটেল করে সেই সংক্রান্ত টাকা পয়সার ভাগ বাটোয়ারা, সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিতর্কের সৃষ্টি হয়, সেগুলো থেকে সেটাকে বসে সেটেল করবেন, কোনো বিতর্কে যাবেন না, বা কোর্ট কেস বা এই সংক্রান্ত ব্যাপারগুলো থেকে তো অবশ্যই নিজেকে মানে যতটা সম্ভব রিফ্রেইন রাখবেন আর কি, তাহলেই বেটার হবে। শারীরিক ক্ষেত্রে বলবো, শরীরের
মিডল পোর্শন থেকে হাঁটু পর্যন্ত অংশে অর্থোপেডিক প্রবলেম, যাদের হাঁটুতে অলরেডি সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধান। শোল্ডার, বিশেষত বাদিকের শোল্ডার এবং বাদিকের হ্যান্ড এবং রিবস পোর্শন, ওয়েস্ট পোর্শন পর্যন্ত কিন্তু অর্থোপেডিক সমস্যা থেকে সাবধান থাকবেন। যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা রয়েছে যে কোনো রকম এবং চিকিৎসকের ওষুধ খান, বা ধরুন আপনার ক্ষেত্রে ডিমেনশিয়া হয়ে গেছে বা কোনোভাবে ইনসোমিয়া হয়ে গেছে, তারাও কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ন্যাচারাল 6th হাউস দিয়ে রবির এই গোচর সংগঠিত হবে। তো ন্যাচারাল 6th হাউসে রবির এই গোচর কিন্তু মোটের উপরে বেটার ফল প্রদান করে। আমি বেটার ফলটা পরে বলবো, আগে নেগেটিভ দিকটা বলি। প্রথম যেটা হয়, এটা সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি করে কেতু থাকার জন্য, এবং যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের উপরে স্যাটার্ন বকরি রয়েছে, আপনার মধ্যে কিন্তু অসম্ভব রকম জড়তা তৈরি করবে। জড়তা মানে আপনি ভাববেন মনে যে আমি সকালবেলা উঠে এ কাজ করব ও কাজ করব, কিন্তু দেখবেন সেই দিনের শেষে আপনি যতগুলো কথা আগের দিন রাতে ভেবেছিলেন তার শতকরা 50 ভাগও আপনি প্রয়োগ করতে পারেননি, এবং সেটা কিন্তু এক ধরনের পশ্চাদমুখী চিন্তাভাবনার জন্য, যে বলবো কি হতে পারে, কি ভাবতে পারে বা কি করতে পারে, এরকম ধরনের কিছু নেগেটিভ থটস আপনার মধ্যে তৈরি হবে, যেটা আপনার মধ্যে কিন্তু মানসিক জড়তা তৈরি করবে, শারীরিক জড়তা অর্থাৎ ফিজিক্যাল ইনার্শিয়াও তৈরি করে। ভীষণ ল্যাথার্জি আসে ভীষণ পরিমাণে, ঠিক আছে কাল করব পরশু করব, এরকম করতে করতে না সেই কাজটাকে লিঙ্গার করতে থাকে ভীষণ পরিমাণে। এই ধরনের মানসিকতাও তৈরি হয়, এক ধরনের সোশ্যাল অ্যাপ্রিহেনশন থাকে, সে এক ধরনের ইনসিকিউরিটি বোধে খুব ভুগতে থাকে যে আমি এই কাজটা করব। হয়তো তিনি এর আগে একটা আরো ভালো কোম্পানিতে চাকরি করতেন, কোনো কারণে এখন জব নেই, এবার নতুন জব হয়তো সেই কোম্পানি কোনো স্টার্ট আপ কোম্পানি আছে, এবার সে না এক ধরনের, সে কেউ হয়তো কিছু চিন্তা করছে না, কিন্তু সেই সব থেকে বেশি চিন্তা করছে যে এটা কতটা, মানে কেউ তাকে দেখে কিছু ভাবছে কিনা, তাকে কোনোভাবে ডিমিন করছে কিনা, কোনো ডেনিগ্রেশন করছে কিনা, এরকম ধরনের অদ্ভুত চিন্তা ভাবনার মধ্যে তার মানসিক উদ্রেক তৈরি করে। এবং মঙ্গল যেহেতু সপ্তমে গোচর করছে, তো তার ফলে এই মেন্টাল, মানে এক ধরনের ওভার থিঙ্ক এবং একটা ভিসিয়াস মানে সাইকেল তৈরি করে এই ধরনের থটসের, নেগেটিভ থটসের। এইটা থেকে বেরোতে পরেই কিন্তু পুরো বিষয়টা পজিটিভ। রবি নর্মালি অথরিটেটিভ সার্ভিসকে বোঝায় যে কোনো রকম, তো সেই রকম খুব ভালো সার্ভিসের যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। অবশ্যই আপনার জন্মছকে বৃহস্পতির পোস্টিং এবং খুব ভালো থাকতে হয় এবং স্যাটার্নের মাঝারি লেভেলের, তো তাহলেই কিন্তু রবির এই গোচর আপনাকে খুব বেটার কাজের সাথে যুক্ত করবে, যেখানে কিন্তু আপনার অথরিটি, আপনার পাওয়ার, আপনার পজিশন, লেজিটিমেট অ্যাকশন নেওয়ার আপনার ক্ষমতা, এগুলো আপনাকে কিন্তু এনফোর্স করবে। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সাথে যুক্ত করা, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত করা, কোনো ব্যাংক বা কোনো বিমা ক্ষেত্রের সাথে যুক্ত করা, এগুলোর কিন্তু খুব ভালো যোগ রয়েছে। ইভেন আপনি কোনো যদি কোনো এডুকেশন দপ্তরের সাথেও, কাজের সাথেও যদি যুক্ত হতে চান, কোনো স্কুল বা কলেজের কোনো প্রিন্সিপাল বা এরকম ধরনের কাজের সাথেও কিন্তু এরা যুক্ত থাকতে পারে। এ সময় খুব বেটার আছে, উচ্চ শিক্ষার যোগ আছে। রবি এবং কেতু কিছুটা আপনাকে কিন্তু মিসডাইরেকশন করবে, বিশেষত সেপ্টেম্বরের 2-3 তারিখের পর থেকে। সেই জায়গাটাকে একটুখানি বুদ্ধি করে যদি চলতে পারেন, তাহলে কিন্তু মোটের ওপরে খুব বেটার ফল আছে। নতুন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বেটার আছে, পুরনো চাকরির ক্ষেত্রে আপগ্রেডেশন আছে, ডোমেইন চেঞ্জ আছে খুব পজিটিভ সেক্টরে, এবং সর্বোপরি যেটা আপনার ক্ষেত্রে এমন হতে পারে, ধরুন আপনি কোনো নতুন ডোমেইনে যেতে চাইছেন, হয়তো পুরনো ডোমেইনের থেকেও নতুন জায়গায় যেতে চাইছেন, এরকম ডুয়াল ফাংশন হতে হবে। তবে তাদের পামে এবং তাদের বৃহস্পতির পোস্টিং ছকে খুব বেটার থাকতে হবে। এই মুহূর্তে গোচর বৃহস্পতির বেটার আছে এবং সে সরাসরি আপনার
10th হাউসে দৃষ্টি দিচ্ছে, সুতরাং আপনাকে কিন্তু বেটার কাজের সাথে যুক্ত করবে। শুধু পরিবারের মধ্যে বিতর্ক, বিশেষত স্পাউসের সাথে বিতর্ক এড়িয়ে চলবেন। স্পাউসের শরীরের দিকে নজর রাখবেন এবং কোনো রকম যদি ক্রনিক ডিজিজ থাকে, আপনার হোক আপনার স্পাউসের হোক, সেটা কিন্তু এ সময় হিল করবার চেষ্টা করবেন। খুব বেটার হিলার এ সময় পাবেন। ভালো ডাক্তারবাবু পেলেন, ভালো কোনো যোগা, মেডিটেশন, অল্টারনেটিভ কোনো মেডিসিনের মানুষজন পেলেন, সেই থেকেও কিন্তু বেটার আছে। ইমুভেবল প্রপার্টি পারচেজেরও কিন্তু সেই সংক্রান্ত খোঁজ পাওয়ারও যোগ আছে।